আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, মানবিক পাঠশালার আরও একটি ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রহমতুল্লাহ। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সে। তো আজকে তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের অধ্যায় 2 অর্থাৎ দিল্লি সালতানাতের সময়কাল সেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আসো আমরা দিল্লি সালতানাতের শুরু এবং পতন পর্যন্ত যে সকল রাজবংশ বা ডাইনেস্টি শাসন সেখানে পরিচালিত হয়েছে সকল কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম সেটি হচ্ছে আমরা দেখি দিল্লি সালতানাতে কয়টি বংশ আসলে শাসন কার্য পরিচালনা করেছিল। আমরা মোটা দাগে 5টি বংশ পাবো। সেই 5টি বংশ দিল্লি সালতানাতে শাসন কার্য পরিচালনা করেছিল এবং সবার প্রথম যে বংশটা সেই বংশটা ছিল দাস বংশ বা মামলুক বংশ বলি। এরপরে খলজি বংশ, তারপরে তুঘলক বংশ, এরপরে সৈয়দ বংশ এবং সর্বশেষ সেটি হচ্ছে লোদি বংশ। এ পর্যায়ে আমরা আসলে দুইটা জিনিস এই বংশসমূহের মাঝ থেকে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখো এই প্রথম 4টি বংশ, আরেকটি হচ্ছে পঞ্চম বংশ। কেন আলাদা করে ভাগ করতে পারি? কারণ হচ্ছে এই 4টি বংশ হচ্ছে তুর্কি বংশ বলি আমরা। কি বংশ? তুর্কি বংশ। আর শেষের যে বংশ লোদি বংশ সেটি হচ্ছে আফগান বংশ। আচ্ছা, কেন তুর্কি বংশ বলছি? কারণ এরা যারাই ছিল প্রতিষ্ঠাতা তারা সবাই জাতিগতভাবে তুর্কি ছিল এবং লোদি বংশ জাতিগতভাবে আফগান বা পাঠান ছিল। তাদেরকে পাঠানও বলা হয় অনেক সময়। তো এই জন্য আমরা মনে রাখবো যে দিল্লি সালতানাতের বংশের মাঝে 4টি বংশ হচ্ছে তুর্কি বংশ, তুর্কি জাতিগত বংশ, আর একটি বংশ হচ্ছে আফগান বংশ, যেটি হচ্ছে লোদি বংশ। আসো, সবার শুরুতে সেটি হচ্ছে দাস বংশ। এখানে ছবিটি দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে বিখ্যাত কুতুব মিনারের। সেটি এই দাস বংশের সময়ে প্রতিষ্ঠা করা হয়েছিল। আচ্ছা, প্রতিষ্ঠাতা দাস বা মামলুক আরবি শব্দ কি? আরবি হচ্ছে মামলুক, যার অর্থ কৃতদাস। অর্থ কি? কৃতদাস। আচ্ছা, এই মামলুক বা কৃতদাস এই কথাটা কেন আসলো? কারণ হচ্ছে এই বংশের বিখ্যাত যারা শাসক ছিলেন তারা মোটামুটি সবাই প্রাথমিক জীবনে দাস ছিলেন এবং তাদের সন্তানরাও শাসন করছে, কিন্তু যারা একদম মানে যে সকল প্রধান মানুষজনগুলো ছিলেন তারা সবাই মোটামুটি কি ছিলেন? কৃতদাস ছিলেন। কিন্তু একটা কথা আছে, কথাটা হচ্ছে তারা কিন্তু যখন শাসন ক্ষমতা গ্রহণ করেন ওই সময়কালে কেউই আর কৃতদাস ছিলেন না। তার মানে সবাই তখন স্বাধীন ছিলেন। যেমন কুতুবউদ্দিন আইবেক যখন শাসন গ্রহণ করেন তখনও তিনি স্বাধীন ছিলেন। আবার শামসুদ্দিন ইলতুৎমিশ তিনিও স্বাধীন হয়ে গিয়েছিলেন, গিয়াসউদ্দিন বলবন তিনিও স্বাধীন হয়ে গিয়েছিলেন। তার মানে এরা প্রত্যেকেই যখন শাসন ক্ষমতা গ্রহণ করেছিল তারপরে তারা স্বাধীন ছিল। কিন্তু যেহেতু তাদের প্রাথমিক জীবনে সবাই মোটামুটি কৃতদাস ছিল, সেই জন্য এই বংশটাকে ঐতিহাসিকরা দাস বংশ বা মামলুক বংশ হিসাবে নামকরণ করে। আচ্ছা, এরকম আর একটা মামলুক বংশ ইসলামিক যে খেলাফত ব্যবস্থা বা রাজ্য ব্যবস্থা সেটার মাঝে আমরা পাবো। সেটা হচ্ছে মিশরের একটা মামলুক বংশ ছিল। তবে আমরা যেটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ভারতীয় উপমহাদেশের মামলুক বা দাস বংশ নিয়ে। আচ্ছা, প্রতিষ্ঠা যদি আমরা দেখি তাইলে প্রতিষ্ঠার মাঝে সবার আগে যে নামটা আসবে সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, তাই না? তাইলে কুতুবউদ্দিন আইবেকের একটু প্রাথমিক হিস্ট্রিতে যদি আমরা চলে যাই, কুতুবউদ্দিন আইবেক কোথা থেকে এই অঞ্চলে আসলেন? যখন আমরা মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ আক্রমণ করছেন এবং পানিপথের আমরা যখন পৃথ্বীরাজের সাথে তার তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ অংশগ্রহণ করতে দেখি, তখন এই তরাইনের যুদ্ধে জয়লাভের ক্ষেত্রে কুতুবউদ্দিন আইবেকের বিরাট একটা ভূমিকা ছিল সেনাপতি হিসাবে। এখন তার পরবর্তীতে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিনকে গভর্নর নিয়োগ করে তিনি তার ঘুর রাজ্যে ফেরত যান। এখন কুতুবউদ্দিন এই অঞ্চলে একটা গভর্নর হিসাবে বা অধীনস্থ শাসক হিসাবে শাসনকার্য পরিচালনা করতে থাকেন। এখন মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি 1206 সালে মারা যায়।
মারা যাওয়ার পরে তাইলে ঘুরি বংশ, মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিল কে? কুতুবউদ্দিন আইবেক। তিনি ঘুরি যখন মারা যায় তখন কুতুবউদ্দিন আইবেক এই অঞ্চলে একটা স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন। সেই রাজবংশটাই পরবর্তীতে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন। আচ্ছা, তাইলে আমরা দুইটা জিনিস পাই, সেটি হচ্ছে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর সেনাপতিরা সাম্রাজ্যের বিভিন্ন অংশের অধিকারী হন। তাহলে সেনাপতি ছিলেন তার মাঝে একজন ছিলেন কুতুবউদ্দিন আইবেক, এবং এই তিনি হচ্ছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা করেন। তাহলে কুতুবউদ্দিন আইবেক ছিলেন দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, এবং সর্বশেষ মামলুক শাসক যখন পতন ঘটে তার মাধ্যমে এই দাস বংশের পতন ঘটে। আচ্ছা, কুতুবউদ্দিন আইবেক শাসন ক্ষমতায় পাইলেন, যেটি আমরা বলছিলাম যে তিনি তো মোহাম্মদ ঘুরির পরবর্তী সময়ে এই অঞ্চলে একটা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করলেন বা এই অঞ্চলে শাসন হিসেবে প্রতিষ্ঠা করলেন। এখন তার শাসনকালটা আসলে কতটুকু ছিল দেখেন। তার শাসনকাল ছিল হচ্ছে 1206 থেকে 1210 পর্যন্ত। কত থেকে? 1206 থেকে 1210 পর্যন্ত। কত বছর? 4 বছর শাসন ক্ষমতা। ঠিক আছে, তিনি খুব অল্প সময়ে শাসন করেন। ঠিক আছে, শাসন করার মাঝে এখন এখানে একটা জিনিস আমাদেরকে বোঝা গুরুত্বপূর্ণ। দেখেন, 1192 থেকে 1194 পর্যন্ত, এই সময়কাল পর্যন্ত ঘুরি ভারতবর্ষে ছিলেন, বা 94 তিনি আবার ঘুরি রাজ্যে ফিরে যান। তাইলে তারপর থেকে কুতুবউদ্দিন আইবেক কি ছিলেন? কুতুবউদ্দিন আইবেক ছিলেন এই অঞ্চলের গভর্নর। কিন্তু এই ঘুরি যখন হচ্ছে মারা যান, ঘুরি মারা যান কবে? ঘুরি মারা যান 1206 সালে। 1206 সালে ঘুরি মারা যাওয়ার পরে তার যে সকল সেনাপতিরা ছিল তারা বিভিন্ন রাজ্যগুলা শাসনভার নিজেরা গ্রহণ করে নেয়, এবং কুতুবউদ্দিন সেম কাজটা করেন। কুতুবউদ্দিন দিল্লিতে একটা স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন, যেই সালতানাতকে আমরা বলছি দিল্লি সালতানাত। কি বলছি? দিল্লি সালতানাত। তার মানে তিনি একই সাথে দাস বংশের প্রতিষ্ঠাতা, মামলুক বংশের প্রতিষ্ঠাতা, একই সাথে তিনি দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এবার দ্বিতীয় সেটি হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের আমরা প্রাথমিক জীবন যদি চিন্তা করি। ঠিক আছে, প্রাথমিক জীবনে নিশাপুর নামে একটা জায়গা ছিল। কি নাম? নিশাপুর। এটি একটা মূলত বাজার। এই নিশাপুরে তাকে বিক্রি করা হয়। বিক্রি কার কাছে বিক্রি হন? এক কাজীর নিকট তিনি বিক্রি হন। ঠিক আছে, এই কাজীর কাছে থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন শিক্ষা লাভ করেন। তিনি যুদ্ধবিদ্যা শিখেন, তিনি ধর্মীয় জ্ঞান গুলা শিখেন, কোরআন হাদিস এগুলা তিনি শিক্ষা লাভ করেন। পরবর্তীতে যখন এই কাজীর মৃত্যু হয় তারপরে তিনি যেটা করেন সেটা হচ্ছে কাজীর পুত্ররা তাকে আবার বিক্রি করে দেন। সেই সময় তাকে ক্রয় করেন মোহাম্মদ ঘুরি। পরবর্তীতে তিনি এই যে যুদ্ধগুলা, যেমন আপনার তরাইনের যুদ্ধ, এর আগে হচ্ছে পাঞ্জাবের যুদ্ধ, মুলতানের যুদ্ধ, এই যুদ্ধগুলোতে তিনি পারদর্শিতা যখন দেখান তখন তিনি ঘুরির অত্যন্ত প্রিয়ভাজন হন, এবং আমরা দেখতেছি যে ঘুরি তাকে ভারতের গভর্নর হিসাবে নিয়োগ দিয়ে নিজে চলে যাচ্ছেন ঘুর রাজ্য শাসন করতে। এখন আরেকটা জিনিস হচ্ছে তার নাম কি? কুতুবউদ্দিন আইবেক। তাইলে আইবেক শব্দের অর্থ কি? আইবেক। মনে করা হয় বেগ আসছে মূলত হচ্ছে বেগ থেকে। এটা হচ্ছে পার্সি ভাষা, তুর্কি ভাষা বেগ। এই তুর্কি ভাষা বেগ থেকে যখন আসছে, তাহলে বেগ মানে কি? বেগ মানে হচ্ছে আপনার মালিক, ঠিক আছে, বা অধিকারী। ঠিক আছে, আর আই শব্দের অর্থ কি? এই তুর্কি ভাষায় আই মানে হচ্ছে চাঁদ। ঠিক আছে, চাঁদের মালিক। হয়তো তার প্রাথমিক জীবনে কোনো গুণাবলীর জন্য তাকে এই উপাধি বা নামকরণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। আচ্ছা, এখন কুতুবউদ্দিনের শাসন ব্যবস্থা তো খুবই ছোট একটা শাসন ব্যবস্থা, তাই না? তাহলে এই ছোট শাসন ব্যবস্থায় তিনি আসলে কি করছিলেন দেখেন। এখানে একটা জিনিস আছে, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তিনি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পান এবং সুলতান উপাধি গ্রহণ করেন। ঠিক আছে, তাহলে তিনি মুক্তিটা পান কার কাছ থেকে? দেখেন, ঘুরি মারা যাওয়ার পরে তিনি মুক্তি পান, তখন এই ঘুরি রাজ্যের গিয়াস ছিল শাসক। তাইলে গিয়াসের কাছ থেকে তিনি কি পান? গিয়াসের কাছ থেকে তিনি মুক্তি পান। ঠিক আছে, এখন তার শাসন ব্যবস্থা আমরা কত বছর পাচ্ছি? 4 বছর। এই 4 বছর শাসন ব্যবস্থায় তিনি 3টি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেছিলেন। কয়টি? 3টি গুরুত্বপূর্ণ স্থাপনা। তার মাঝে হচ্ছে 2টি মসজিদ। একটি হচ্ছে কুওয়াতুল ইসলাম মসজিদ ও আড়াই দিন কা ঝোপড়া মসজিদ।
আরাদিনকা চোপড়া মসজিদ, তাহলে দুটি মসজিদ, ঠিক আছে। 2 নম্বরে যেটি সেটি হচ্ছে কুতুব মিনার নির্মাণ করেন। কি মিনার? কুতুব মিনার। আচ্ছা, কুতুব মিনার তাইলে তিনি নিজের নামে আসলে নির্মাণ করেননি, তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামে একজন দরবেশ আছে, তার নামে তিনি কুতুব মিনার নির্মাণ করেছিলেন। এখন কুতুব মিনারের আসলে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 236 মিটার উচ্চতায়, আর এটা কয়তলা বিশিষ্ট? 4 তলা বিশিষ্ট একটি মিনার। কুতুব মিনারের এই দুটি ইনফরমেশন কেন মনে রাখতে হবে? কারণ এই দুটি অনেক সময় কুতুব মিনার সংক্ষিপ্ত আপনাদের টিকা 2 নাম্বার যে অনুধাবনমূলক প্রশ্ন সেটিতে আসে। তাইলে কুতুব মিনারের মানে কোথায় নির্মাণ করা হয়? দিল্লির কাছে, এবং এই যে কুওয়াতুল ইসলাম মসজিদ তার থেকে ঠিক 50 মিটার দূরে এই কুতুব মিনার, 500 মিটার দূরে কুতুব মিনারটা হচ্ছে নির্মাণ করা হয়, ঠিক আছে। তাইলে এইটি হচ্ছে তার নির্মাণ। এখন এই কুতুবউদ্দিন আইবেককে একটা উপাধি দেওয়া হয়েছিল। কি উপাধি? কুতুবউদ্দিন আইবেককে বলা হইতো হচ্ছে লাখ বক্স। কি বলা হইতো? লাখ বক্স। এটা ছিল তার উপাধি। কেন বলা হইতো? কারণ তিনি অনেক দানশীল ছিলেন। কি ছিলেন? দানশীল। তার দানশীলতার জন্য তাকে কি বলা হইতো? লাক্স বক্স বলা হইতো, ঠিক আছে। এখন তার সংক্ষিপ্ত যে সময়কাল 4 বছর, 4 বছরে আসলে তিনি কি করছেন? 4 বছরে তিনি 2 জন মানুষের সাথে তিনি সমস্যা মেটানোর ট্রাই করছেন। একটা হচ্ছে নাসিরউদ্দিন কুবাচা। নাসিরউদ্দিন কুবাচা ইনি মূলত ছিলেন হচ্ছে পাঞ্জাবের ওই দিককার শাসনকর্তা। আরেকজন ছিলেন হচ্ছে ইয়ালদুজ। ইয়ালদুজ, ঠিক আছে। এই 2 জনের সাথে তিনি সমস্যা মেটানোর চেষ্টা করছেন, ঠিক আছে। এটি হচ্ছে কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে সামগ্রিক আলোচনা আপনারা মোটামুটি। এবার যদি আমরা দেখি কুতুবউদ্দিন আইবেক যখন মারা যান 1210 সালে, তার একটা পুত্র ছিল। কি ছিল? পুত্র। তার পুত্রের নাম হচ্ছে আরাম শাহ। পুত্রর নাম কি? আরাম শাহ। আরাম শাহ, আচ্ছা। তিনি মাত্র 2 বছর শাসন করেন। কয় বছর? 2 বছর। এখন আরাম শাহ, ঠিক আছে, নামটা যেমন, তার এই আরাম শাহ কাজকর্মে আসলে তেমন ছিল, ঠিক আছে। খুবই অকর্মণ্য ছিল, খুবই আরামপ্রিয় ছিল, শাসক হিসাবে খুবই বাজে একজন শাসক ছিল। এখন এই যেই মামলুক সালতানাত বা দাসবংশ, এই মামলুক সালতানাতের যেই ধারণা, সেই ধারণাতে আমির উমারা যাদেরকে বলা হয়, মানে হচ্ছে যারা মন্ত্রী পর্যায়ের মানুষ ছিলেন, এই মন্ত্রী পর্যায়ের মানুষগুলা সবাই এই মানুষটাকে আরাম শাহকে চায় নাই, ঠিক আছে। কারণ অযোগ্য একটা শাসক, যেহেতু অযোগ্য একটা শাসক, সেই জন্য একে তো বাদ দিতে হবে। তাইলে বাদ দিয়ে আসলে কাকে আনবে, ঠিক আছে। তখন একজন মানুষ আসে, তার নাম হচ্ছে ইলতুৎমিশ, ঠিক আছে। এখন ইলতুৎমিশ কে ছিল? ইলতুৎমিশ হচ্ছে একটা সুন্দর চেহারার মানুষ, বুঝছেন। তার চেহারা সুন্দর, সে বলিষ্ঠ, উঁচু লম্বা, সে একটা কৃতদাস ছিল। কার কৃতদাস? সে কুতুবউদ্দিনের কৃতদাস, কিন্তু সে যুদ্ধে অনেক পারদর্শী একটা মানুষ ছিল। এবং ইলতুৎমিশকে যখন কৃতদাস হিসাবে ক্রয় করা হয়, তারপরে তাকে শাসন কার্যের একটা দায়িত্বভার দেওয়া হয়েছিল। কোন দিককার? তাকে দায়িত্বভার দেওয়া হয়েছিল আপনার গোয়ালিয়র যে অঞ্চলটা আছে, তারপরে উত্তর ভারতের যে অঞ্চল গোয়ালিয়র, এই গোয়ালিয়রের দায়িত্বটা তার উপর দেওয়া হয়েছিল। এখন তিনি ওই দায়িত্ব ভালো মতো পালন করছেন। এবং এই ইলতুৎমিশের আর একটা সম্পর্ক ছিল কুতুবউদ্দিন আইবেকের সাথে, সেটি হচ্ছে জামাতা ছিলেন। কি ছিলেন? জামাতা। কার? কুতুবউদ্দিন আইবেকের জামাতা ছিলেন। জামাতা তার মানে হচ্ছে তার কন্যাকে বিয়ে করেন ইলতুৎমিশ। এখন আমির উমারাগণ তখন দেখা যায় যে জামাতা আছে একজন, সে ভালো শাসক, তাকে আহ্বান জানান কি করার জন্য? শাসন ক্ষমতা গ্রহণ করার জন্য। এখন তাইলে ইলতুৎমিশ কি করেন? ইলতুৎমিশ যেটি করেন সেটি হচ্ছে আরাম শাহকে অপসারণ করে নিজে সিংহাসন গ্রহণ করেন। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে ইলতুৎমিশ আসলে কি করছেন? ইলতুৎমিশ
এই দাস বংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন শাসক। কেন দাস বংশের গুরুত্বপূর্ণ শাসক? কারণ তাকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। ঠিক আছে, দ্বিতীয় যেটি সেটি হচ্ছে তিনি রাজ্য মঙ্গল আক্রমণ প্রতিহত করেন, একই সাথে রাজ্য বাংলা পর্যন্ত সম্প্রসারণ করেন। তার মানে দিল্লি থেকে রাজ্য তিনি অনেক বড় বিস্তার করে বাংলা পর্যন্ত কি করছেন? সম্প্রসারণ করছেন। ঠিক আছে, এখন তার সময়কালে মঙ্গল নেতা কে ছিল? তার সময়কালে মঙ্গল নেতা ছিল হচ্ছে চেঙ্গিস খান। ঠিক আছে, চেঙ্গিস খান কি আক্রমণ করতে চাইছিলেন? চেঙ্গিস খান খাওয়ারিজম আক্রমণ করতে চাইছিলেন, যেটি পারস্যের একটা বড় রাজ্য ছিল, খাওয়ারিজম রাজ্য। ঠিক আছে, আমরা ওই যে সুলতান মাহমুদের পরবর্তী সময়ে খাওয়ারিজম রাজ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে করেছিলাম। খাওয়ারিজম যখন আলোচনা করছিল, আক্রমণ করতে গেছে, তখন দেখছে খাওয়ারিজমের সীমান্ত মিলে হচ্ছে ওই পাঞ্জাবের সাথে, তাইলে তিনি পাঞ্জাব আক্রমণ করছেন। কিন্তু পাঞ্জাব জয় করলেও তিনি আর ভিতরের দিকে আগাইতে পারেন নাই। কেন আগাইতে পারেন নাই? কারণ এখানে কে আছে? ইলতুৎমিশ তাকে প্রতিহত করছিল। ঠিক আছে, এখন আসেন, তাহলে ইলতুৎমিশের দুইটা জিনিস পাইলাম আমরা। এখন ইলতুৎমিশের কেন প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে? কারণ হচ্ছে এই যে কুতুবউদ্দিন আইবিকের সময় দুইজন মানুষের আমরা নাম বলছিলাম। কি কি নাম? একজন হচ্ছে নাসিরউদ্দিন কুবাচা, আর একজন হচ্ছে ইয়ালদুজ। ঠিক আছে, ইয়ালদুজ ছিল মূলত হচ্ছে গজনির শাসক। কি ছিল? কার শাসক ছিল? গজনির শাসক। ইলতুৎমিশ যেটা করেন সেটা হচ্ছে ইয়ালদুজকে পরাজিত করেন কত সালে? ক্ষমতা পাওয়ার 4 বছরে, আপনার 4 বছরের মাথায়। কত সালে? আপনার 1216 সালে তিনি ইয়ালদুজকে পরাজিত করেন। এর পরবর্তীতে তিনি নাসিরউদ্দিন কুবাচাকেও পরাজিত করেন। ঠিক আছে, পাঞ্জাবের শাসক নাসিরউদ্দিন কুবাচা তাকে 20 সাল কি 24 সালের দিকে তিনি পরাজিত করেন। ঠিক আছে, দুইজন মানুষকে যখন পরাজিত করছে তখন, এবং চেঙ্গিস খানের আক্রমণ তিনি প্রতিহত করছেন, তখন পশ্চিম দিক থেকে তার আর কোনো থ্রেট নাই রাজ্যের ক্ষেত্রে। তিনি পরবর্তীতে যেটা করছেন সেটা হচ্ছে শাসন ব্যবস্থা অনেক শক্তিশালী করছেন। শাসন ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে তিনি দুইটা কাজ করেন। এক নাম্বার যেটি সেটি হচ্ছে তিনি বন্দেগানি চেহেলগান প্রতিষ্ঠা করেন। আচ্ছা, বন্দেগানি চেহেলগান কি জিনিস? বন্দেগানি চেহেলগান মানে হচ্ছে, আপনারা আরাম খানের সময় আপনাদেরকে বলেছি যে হচ্ছে ভাই আমির উমারা তাদেরকে চাচ্ছে না। এই বন্দেগানি চেহেলগান হচ্ছে 40 জন। চেহেলগান মানে হচ্ছে 40। চেহেলগান মানে কি? 40। এই 40 জন মানুষ, যারা মেজরিটি ছিল হচ্ছে কৃতদাস, এই 40 জন মানুষকে নিয়ে একটা কি করা হয়? পর্ষদ গ্রহণ করা হয়। এই পর্ষদটা ছিল খুবই শক্তিশালী একটা পর্ষদ। এই পর্ষদের একবারে প্রধান ছিলেন হচ্ছে ইলতুৎমিশ। ঠিক আছে, ইলতুৎমিশ প্রধান থাকার পরে তিনি এই 40 জনকে সাথে নিয়ে তার শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। তাই না? মানে এই 40 জন সবাই শাসন ব্যবস্থার জন্য তাকে ক্ষমতাশীল করেছিল, একই সাথে তাকে পরামর্শ প্রদান করে তার একদম সুন্দর একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা পরিচালনার জন্য কাজ করছিল। 2 নাম্বার তিনি যেটা করছেন সেটা হচ্ছে শাসন ব্যবস্থা ভাগ করেন। তুর্কিদের যেমন হচ্ছে আপনার ভাগ ছিল যে হচ্ছে কার দায়িত্ব কি, এইভাবে তিনি হচ্ছে শাসন ব্যবস্থা ভাগ করছেন। তিনি হচ্ছে যেমন আরিজ একটা ভাগ করছেন, যেটা হচ্ছে সেনাবাহিনীর ভাগ, তার প্রধান থাকবে হচ্ছে আরিজা মামালিক। ঠিক আছে, এরপরে হচ্ছে কাজের জন্য বা শাসন ব্যবস্থার জন্য, আপনার বিচার ব্যবস্থার জন্য আলাদা একটা ভাগ করছেন। এরপরে তিনি হচ্ছে রাজস্ব ব্যবস্থার জন্য আলাদা একটা ভাগ করছেন। এরকম করে শাসন ব্যবস্থার বিভিন্ন পদ তৈরি করছেন এবং পদগুলোতে দায়িত্ব দিয়েছেন যাতে পুরো শাসন ব্যবস্থাটা আপনার সুন্দর মতো পরিচালিত হয়। ঠিক আছে, এবং তিনি একই সাথে রাজ্যগুলোকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করছেন। ঠিক আছে, এবং অঞ্চলের যে আপনার অর্থনৈতিক রাজস্ব আদায়, সেই রাজস্ব আদায়ের জন্য একজন করে মানুষ তিনি নিয়োগ প্রদান করছিলেন। ঠিক আছে, তো এটার মাধ্যমে কি হয়? রাষ্ট্রের পরিচালনা অনেক সুসংগঠিতভাবে হয়। ঠিক আছে, এরপরে তিনি রাজ্য জয়
করছেন, তিনি গোয়ালিয়র জয় করেন, তিনি হচ্ছে গৌড় জয় করছিলেন, তিনি এই অঞ্চলের যে রাজ্যগুলো ছিল মধ্যবর্তী অঞ্চলের সেই রাজ্যগুলো তিনি জয় করেন এবং সাম্রাজ্যকে সম্প্রসারিত করেন। ঠিক আছে, এই জন্য তাকে কি বলা হচ্ছে? প্রকৃত প্রতিষ্ঠাতা। এমন প্রকৃত প্রতিষ্ঠাতার সবচেয়ে বড় দুইটা উদাহরণ বা ঐতিহাসিকদের মতামত, একটা হচ্ছে স্ট্যানলি লেনপুলের একটা মতামত আছে, ঠিক আছে, হি ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ সো কল্ড, ঠিক আছে, সো কল্ড স্লেভ ডাইনেস্টি। এটা হচ্ছে স্ট্যানলি লেনপুরের মতামত। আর ভারতীয় ঐতিহাসিক আছেন ঈশ্বরদীপ প্রসাদ, তিনি বলছিলেন অবভিয়াসলি ইলতুৎমিশ অবভিয়াসলি ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি। ঠিক আছে, এই দুইটা ইনফরমেশন আপনার উক্তি আপনারা যোগ করতে পারেন প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে। ঠিক আছে, এরপরে সেটি হচ্ছে, আচ্ছা, ইলতুৎমিশ কি উপাধি নিয়ে আসলে ক্ষমতায় বসেন? ইলতুৎমিশ ক্ষমতায় বসেন শামসুদ্দিন উপাধি নিয়ে। শামসুদ্দিন ছিল তার উপাধি, এই উপাধি নিয়ে তিনি ক্ষমতায় বসেন। তাইলে ইলতুৎমিশের কয়েকটা ইনফরমেশন। এক নাম্বার, তিনি বিদ্রোহ দমন করছেন। কার বিদ্রোহ? ইয়ালদুজের বিদ্রোহ এবং নাসিরুদ্দিন কুবাচার বিদ্রোহ। এই দুইটা বিদ্রোহ খুবই ভয়ঙ্কর ছিল তার শাসন ব্যবস্থা, তিনি সেই দুটিকে কি করেন? দমন করেন। 3 নম্বর সেটি হচ্ছে তিনি কি করছেন? তিনি হচ্ছে শাসন ব্যবস্থাকে ভাগ করছেন। এরপরে সেটি হচ্ছে বন্দেগানি চেহেলগান তিনি তৈরি করছেন। ঠিক আছে, এখন তিনি এইগুলা করার পরবর্তীতে আপনার তখন তো আব্বাসীয় খেলাফত চলে, কারণ 1210-এর পরবর্তীতে এই আব্বাসীয় খেলাফত চলাকালীন সময়ে আব্বাসীয় একজন শাসক আছেন, তার নাম হচ্ছে মুস্তাসিম বিল্লাহ। মুস্তাসিম বিল্লাহ, এই মুস্তাসিম বিল্লাহ তাকে সুলতানে আজম উপাধি দেন। আচ্ছা, তাইলে তিনি একটা উপাধি পাইছেন সুলতানে আজম, তিনি নিজে যে উপাধি গ্রহণ করছেন সেটা হচ্ছে শামসুদ্দিন। ঠিক আছে, কার থেকে পাইছেন? সেটা হচ্ছে আব্বাসীয় খলিফা মুস্তাসিম বিল্লাহর কাছ থেকে তিনি সুলতানে আজম উপাধি পান। তার মানে তার সাথে কানেকশন, বৈদেশিকভাবে তিনি আব্বাসীয় খেলাফতের সাথে তিনি কানেকশন লাভ করেছিলেন। ঠিক আছে, এরপরে সেটি হচ্ছে সুলতান রাজিয়া। আচ্ছা, সুলতান রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা, কিন্তু রাজিয়া ক্ষমতা পাওয়ার আগে পুত্র রুকনউদ্দিন ফিরোজকে হচ্ছে ক্ষমতা দেওয়া হয়। ঠিক আছে, তার একটা পুত্র ছিল নাসিরউদ্দিন, কিন্তু নাসিরউদ্দিনকে ক্ষমতা দেওয়ার কথা ছিল, কিন্তু ইলতুৎমিশের মৃত্যুর আগে নাসিরউদ্দিন মারা যায়। এখন তিনি দেখেন যে রুকনউদ্দিন হচ্ছে অকর্মণ্য একজন মানুষ, রাজিয়া হচ্ছে খুবই দক্ষ একজন শাসক হিসাবে গড়ে উঠবে, কিন্তু রাজিয়া হচ্ছে মেয়ে। কিন্তু তারপরেও ইলতুৎমিশ রাজিয়াকেই পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন করে গিয়েছিলেন। কিন্তু এই যে ইসলামিক শাসন ব্যবস্থা এবং আমির উমারান, তারা কি করেন নাই? সুলতানা রাজিয়াকে প্রথমত মেনে নেন নাই। তারা কাকে কি করছেন? রুকনউদ্দিন ফিরোজকে তারা ক্ষমতায় বসাইছেন, কিন্তু ক্ষমতায় বসানো 2 বছরের মাথায় দেখেন যে ফিরোজ শাসন ব্যবস্থার খুবই বাজে অবস্থা করে দিচ্ছে এবং বিদ্রোহ বিভিন্ন অঞ্চলে, যেটি ইলতুৎমিশ এতদিন দমায় রাখছিলেন, সেটা আবার শুরু হচ্ছে। পরবর্তীতে এই আমির গনি সুলতানা রাজিয়াকে আবার ক্ষমতায় বসান এবং রুকনউদ্দিনকে কি করেন? কারাগারে নিক্ষেপ করেন। এখন ক্ষমতায় বসলেও সুলতানা রাজিয়া দক্ষ ছিলেন খুবই। ঠিক আছে, তিনি মেয়ে হইলেও তিনি যুদ্ধ পারদর্শী ছিলেন, তিনি দক্ষ ছিলেন। এই দক্ষতা থাকার পরেও সুলতানা রাজিয়া শাসন কার্য পুরোপুরি ভালোভাবে পালন করতে পারেন নাই। ঠিক আছে, এখন এই যে তিনি শাসন কার্য পরিচালনা করতে পারেন নাই, এই না পারার সময়কালে তার সময় বড় 2টা বিদ্রোহ দেখা যায়। সেটা হচ্ছে একটা পশ্চিম ভারতে একটা বিদ্রোহ দেখা যায়। এই বিদ্রোহ তিনি দমন করতে যান হচ্ছে আলতানিয়া। ঠিক আছে, এই জায়গা মালিক আলতানিয়া নামে একজন ব্যক্তি, এই আলতানিয়াকে তিনি দমন করতে যান। এখন তিনি আলতানিয়াকে দমন করতে যায়, দেখেন অন্যদিকে বিদ্রোহ শুরু হয়ে গেছে। ঠিক আছে, অন্যদিকে যখন বিদ্রোহ শুরু হয়ে গেছে, তখন তিনি যেটা করেন, এই আলতানিয়াকে তিনি বিয়ে করে ফেলেন। বিয়ে করে তিনি দিল্লির দিকে ফিরে আসেন, কিন্তু দিল্লির দিকে ফিরে আসলেও তার
অপর ভাই যে ছিল সে ভাইটি তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করে তাকে পরাজিত করেন এবং নিহত করেন, এবং আলতাইনিয়া এবং সুলতানা রাজিয়া দুইজনে কি হন, নিহত হন। তারা 4 বছর, এই সুলতানা রাজিয়া 4 বছর শাসন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এবং এরপরে দুইজন শাসক আসেন, তার মাঝে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একজন, সেটি হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ। কে? নাসিরউদ্দিন মাহমুদ। নাসিরউদ্দিন, ঠিক আছে। এখন নাসিরউদ্দিন শাসক হিসাবে ছিলেন খুবই ধর্মপ্রাণ একজন শাসক। কেন? তিনি কুরআন শরীফ লিখে সেগুলো বিক্রি করে তিনি জীবনযাপন করতেন। তার কোনো কৃতদাস ছিল না, কেউ ছিল না, একজন, ঠিক আছে। এখন এইগুলার জন্য তাকে পীরের সমতুল্য মনে করা হইতো। এবং নাসিরউদ্দিন মাহমুদ যেহেতু খুবই সাধারণ জীবনযাপন করতেন, তিনি শাসন ব্যবস্থায় ইসলামিক নিয়ম নীতি অনেক বেশি প্রচলন করেছিলেন, কিন্তু তার শাসন ব্যবস্থা খুব বেশি স্থায়ী হয়নি। এই নাসিরউদ্দিন মাহমুদের একজন শ্বশুর, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে। এখন এই গিয়াসউদ্দিন বলবন কিসের অংশ ছিল? গিয়াসউদ্দিন বলবন ছিল এই বন্দেগানি চেহেলগান, যেটি সেই বন্দেগানি চেহেলগানের অংশ ছিল, ঠিক আছে। তার মানে ওই 40 জন মানুষের মাঝে একজন ছিল, এবং তিনি নাসিরউদ্দিন মাহমুদের প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন। তিনি মূলত শাসন ব্যবস্থার পরিচালনা করতেন। নাসিরউদ্দিন মাহমুদ মৃত্যুর পরে তিনি নিঃসন্তান ছিলেন। নাসিরউদ্দিন মাহমুদ, তার কোনো সন্তান ছিল না। তখন ওই বন্দেগানি চেহেলগান একজনকে কি করতে হবে, আপনার নতুন করে শাসক নিতে হবে। এখন নতুন শাসক যখন নিবে তখন দেখলো যেহেতু গিয়াসউদ্দিন বলবন এতদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তাহলে গিয়াসউদ্দিন বলবনই কি হবেন, শ্রেষ্ঠ মানুষ হবেন। এখন গিয়াসউদ্দিন বলবনকে তিনি কি করেন, তারা সবাই মিলে নিয়োগ দেন। তারপরে গিয়াসউদ্দিন বলবন শাসন ক্ষমতায় আসেন। এখন গিয়াসউদ্দিন বলবন শাসন ক্ষমতা আসার পরে তিনি ছিলেন মানে ইলতুৎমিশের পরে সবচেয়ে শক্তিশালী শাসক। কিন্তু তিনি কত বছর বয়সে শাসন ক্ষমতা গ্রহণ করেন? তিনি 60 বছর বয়সে আসলে সিংহাসন গ্রহণ করছেন। তিনি অনেকগুলা রাজ্য জয় করছেন, অনেকগুলা বিদ্রোহ দমন করছেন। তার কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার মাঝে 1 নাম্বার যেটি, সেটি হচ্ছে বন্দেগানি চেহেলগান বাতিল। চেহেলগানের ক্ষমতা খর্ব করেন। কেন ক্ষমতা খর্ব করেন? কারণ এরা মূলত শাসন ব্যবস্থাকে কুক্ষিগত করে রাখছিল। কারণ কি, কোনো শাসক থাকবে কিনা, সে ওই দিল্লি সালতানাতের শাসক হইতে পারবে কিনা, সেটা নির্ভর করে এই বন্দেগানি চেহেলগানের সন্তুষ্টির উপর। এবং এই বন্দেগানি চেহেলগান নিজেরা অনেক বেশি জমি জমা, সুযোগ সুবিধা, এই জিনিসগুলো লাভ করত, এবং অন্য সাধারণ যে মানুষগণ তাদেরকে কোনো ধরনের সুযোগ দিত না। তার মানে সব সুযোগ সুবিধা, রাজকীয় সুযোগ সুবিধা তারা গ্রহণ করতো। এটা রাজ্যের বড় একটা আর্থিক ব্যয় তাদের জন্য করা হইতো। তার মানে এটি রাজ্যের জন্য একটা ক্ষতিকর জিনিস। দ্বিতীয়ত, তারা সবাই যখন ক্ষমতাশীল তখন তাদের মাঝে অন্তর্দ্বন্দ্ব অনেক বেশি ছিল, মানে কে ক্ষমতার অতি নিকটবর্তী হবে সেই সমস্যাটা দেখা যেত। এই সমস্যাগুলোর জন্য গিয়াসউদ্দিন বলবন বন্দেগানি চেহেলগানের ক্ষমতা খর্ব করে দেন। মানে 40 চক্র, বাংলায় যেটিকে বলা হয় 40 চক্র, এই 40 চক্রের ক্ষমতা তিনি খর্ব করেন। পরবর্তীতে তিনি অনেকগুলা বিদ্রোহ দমন করেছিলেন এবং তিনি রাজস্ব নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ঠিক আছে। তাহলে গিয়াসউদ্দিন বলবনের অবদান হচ্ছে এতটুকুই। এবং গিয়াসউদ্দিন বলবন মূলত একটা উপাধি গ্রহণ করছিলেন, সেটি হচ্ছে জিল্লুল্লাহ উপাধি, মানে শ্যাডো অফ আল্লাহ, ঠিক আছে। জিল্লুল্লাহ উপাধি গ্রহণ করছিলেন। কেন? কারণ তাকে কঠিন হস্তে অনেক কিছু দমন করতে হইতো। কারণ ওই বন্দেগানি চেহেলগানের অনেক ক্ষমতা ছিল, বিদ্রোহ হইতো, এগুলোর জন্য তাকে অনেক কঠিন কঠিন সিদ্ধান্তগুলো গ্রহণ করা লাগছে, এবং রাজ্য টিকায় রাখার জন্য তিনি সিদ্ধান্তগুলো গ্রহণ করেছিলেন। আচ্ছা, গৃহীত পদক্ষেপ দেখেন, তিনি বিদ্রোহীদের শাস্তি প্রদান করে রাজতন্ত্রের মর্যাদা পুনরুদ্ধার করেন, সৈন্যবাহিনী পুনর্গঠন করেন এবং গুপ্তচর বাহিনী প্রতিষ্ঠা করেন। গুপ্তচর বাহিনী প্রথম খুব শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করেছিলেন
কে? গিয়াসউদ্দিন বলবন, এবং দেশের অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করেন এবং ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, দাস বংশের পতন, ঠিক আছে। এখন গিয়াসউদ্দিন বলবন দিল্লি সালতানাতকে সুদৃঢ় করলে দাস বংশের পতনে তিনি অংশে কিছু দায়ী ছিলেন। কারণ কি? কারণ হচ্ছে তিনি যখন অনেক কঠোরভাবে শাসন ব্যবস্থা দমন করতেছেন, তখন সাধারণ মানুষ তার বিরুদ্ধে চলে গেছিল, ঠিক আছে। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য খুবই কঠোর মানে হচ্ছে অনুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছিলেন। সেজন্য সাধারণ মানুষ এই কঠোরতাকে পুরো ভালোভাবে মেনে নিতে পারেন নাই। দ্বিতীয় সেটি হচ্ছে রাজতন্ত্রের মর্যাদা রক্ষা করতে গিয়ে যে জনগণ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েন। কারণ কি? তিনি তার পুরোটা সময়ে মোটামুটি তার যুদ্ধ করা লাগছে, বিভিন্ন দমন করা লাগছে, তিনি সাধারণ মানুষের সাথে ওই সম্পর্কটা তৈরি করতে আর পারেননি, ঠিক আছে। আমিরদের ক্ষমতা তিনি এতভাবে মানে খর্ব করছেন যে আসলে আমিরদের যে সহযোগিতা তার দরকার ছিল, সেই সহযোগিতা তিনি আর পরবর্তীতে পান নাই। এবং পরবর্তীতে অনেক এই যে বন্দেগানি চেহেলগানকে অধিকার খর্ব করার সময় তিনি অনেককে বন্দি করছেন, অনেককে হত্যা করছেন, এই ধরনের কাজগুলো তিনি করছেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমিরদের আমির হওয়া বা হচ্ছে শাসন ব্যবস্থায় ভূমিকা পালন করা, এই অংশটা অনেকাংশে কমে যায়। এবং সর্বশেষ যোগ্য উত্তরসূরি রা রেখে যাওয়ায় শেষ শাসকের মাধ্যমে দাস বংশের পতন ঘটে, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে দাস বংশ। এবার আসি আমরা বহু নির্বাচনীতে। দেখেন, দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঠিক আছে। তাইলে কুতুবউদ্দিন আইবেক ছিলেন প্রতিষ্ঠাতা, গিয়াসউদ্দিন বলবন ছিলেন শেষ দিকের হচ্ছে আপনার শক্তিশালী শাসক, আর নাসিরউদ্দিন মাহমুদ ছিলেন কি? খুবই ধর্মপ্রাণ একজন শাসক, ঠিক আছে। আচ্ছা, ইলতুৎমিশ বাগদাদের খলিফার কাছ থেকে কোন উপাধি লাভ করেন? তাহলে আমরা কোন উপাধি পড়ছিলাম? সুলতানি আজম। দেখেন, দিয়ানি ইনসা মানে হচ্ছে পত্র বিভাগ, ঠিক আছে। দিয়ানি ইনসা মানে কি? পত্র বিভাগ, তার মানে পত্র পত্রিকা, রাজীয় পত্র পত্রিকা যেখান থেকে লেখা হইতো সেটা বলে ইনসা। আমিরুল মুমিনিন, এটা ছিল কার উপাধি? খলিফার উপাধি। সব খলিফা আমিরুল মুমিনিন ছিলেন। আর লাখ বক্স কার উপাধি ছিল? লাখ বক্স ছিল কুতুবউদ্দিন আইবেকের উপাধি। এবার আসেন সেটি হচ্ছে খলজি বংশ। আচ্ছা, খলজি বংশের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন দুইজন, ঠিক আছে। কিন্তু এই বংশের যেই প্রভাব, সেই প্রভাব অনেক সুদূর প্রসারী ছিল, ঠিক আছে। এবং দিল্লি সালতানাতকে একদম সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, ঠিক আছে, স্ট্রং করার ক্ষেত্রে এই বংশের অনেক বড় ভূমিকা ছিল, ঠিক আছে। এখন এই বংশের প্রতিষ্ঠাতা আসলে কিভাবে হয়? দেখেন, বংশের প্রতিষ্ঠাতা হয় হচ্ছে দাস বংশের শেষ শাসককে উচ্ছেদ করে জালালউদ্দিন খলজি 1290 সালে, ঠিক আছে, কি করেন? খলজি বংশের প্রতিষ্ঠা করেন। কায়কোবাদ ছিল হচ্ছে দাস বংশের শেষ শাসক। মূলত কায়কোবাদের পরে মোহাম্মদ ছিল, কিন্তু মোহাম্মদকে আসলে ওই শাসক হিসাবে গণনা করা হয় না। গিয়াসউদ্দিন বলবনের পুত্র যে ছিল বুগরাখা হচ্ছে বাংলায় একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছিলেন, যেটা পরবর্তীতে আমরা যখন বাংলা শাসন পড়বো তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন, তাহলে এই কায়কোবাদের পতনের মাধ্যমে কি হয়? খলজি বংশ প্রতিষ্ঠা হয়। এখন খলজি বংশে তারা নিজেরাও জাতিগতভাবে কি ছিল? তুর্কি ছিল, ঠিক আছে। কিন্তু এই খলজিরা সাধারণ মানুষ ছিলেন, তার মানে তারা পূর্বে একদম রাজকার্যের সাথে সংশ্লিষ্ট মানুষ ছিলেন না। এটার জন্য যেটা হয় সেটা হচ্ছে এই তুর্কি মুসলমানদের যে প্রাধান্য, ঠিক আছে, যেহেতু আলাদা শাসকগণ তুর্কি ছিলেন এবং ওই ঘুরি বংশের পরবর্তীতে এইদিকে আসছে, সেই জন্য ওই তুর্কিদের যে একটা বড় আপনার বৃহৎ বা আপনার প্রভাব, সেই প্রভাবটা আস্তে আস্তে তারা খর্ব করেন এই খলজি বংশের মাধ্যমে। আচ্ছা, জালালউদ্দিন ফিরোজ শাহ, ঠিক আছে, তার নাম মূলত হচ্ছে ফিরোজ। তিনি জালালউদ্দিন উপাধি গ্রহণ করে তিনি আসলে কি করছিলেন? ক্ষমতা দখল করছিলেন। এখন ফিরোজ শাহ আসলে কি ছিলেন? ফিরোজ শাহ গিয়াসউদ্দিন বলবনের একটা রাজ্যের শাসনকর্তা হিসাবে, গভর্নর হিসাবে নিয়োগ পান, ঠিক আছে। এখন নিয়োগ পাওয়ার পরবর্তীতে তিনি সেটা ভালো মতো চালান, কিন্তু পরবর্তীতে যখন কায়কোবাদ শাসন, গিয়াসউদ্দিন বলবনের পরবর্তীতে যখন একদম ওই দাস বংশের শাসন ভঙ্গুর হয়ে পড়ে, তখন তিনি আসলে কায়কোবাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, ঠিক আছে। যুদ্ধ করার পরবর্তীতে তিনি কি করেন? তিনি ক্ষমতা দখল করে নেন। এখন ক্ষমতা দখল করার পরে
তিনি আসলে শান্তশিষ্ট শাসক ছিলেন এবং খুব একটা যুদ্ধ করতে চাইতেন না। তারপরেও তার সময়কালে কয়েকটা যুদ্ধ হয়েছে, তার মধ্যে একটা গোয়ালিয়র যুদ্ধ, একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ, বদাউনের যুদ্ধ, ঠিক আছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই দুইটা যুদ্ধ তার সময় হয়েছে। তার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সেটি হচ্ছে 1252 সালে মঙ্গল নেতা হালাকু খান ভারত আক্রমণ করলে তিনি তাদেরকে পরাজিত করেন, ঠিক আছে। এই হালাকু খানের আক্রমণ যখন পরাজিত করেন তখন তার সেনাপতি ছিল আলাউদ্দিন খলজি, যেটা আমরা পরবর্তী শাসক হিসাবে পাবো। আলাউদ্দিন খলজি অনেক সহায়তা করছিল ওই হালাকু খানের বিপরীতে যুদ্ধের জয়লাভের জন্য। তাইলে এটি হচ্ছে আলাউদ্দিন ফিরোজ খলজির গুরুত্বপূর্ণ অংশ। এবার আসেন হচ্ছে জালাউদ্দিন ফিরোজ খলজি। আলাউদ্দিন খলজি ভারতবর্ষের শ্রেষ্ঠ শাসক যারা ছিলেন, সেই শ্রেষ্ঠ শাসকের 5 জনের যদি নাম আসে তার মাঝে একজন থাকবেন হচ্ছে আলাউদ্দিন খলজি। তিনি এত শক্তিশালী এবং সুদৃঢ় একজন শাসক ছিলেন। তাইলে আলাউদ্দিন খলজি শাসন ক্ষমতা গ্রহণ করেন কিভাবে? তিনি 1296 সালে সিংহাসন আরোহণ করেন, ঠিক আছে। তিনি সিংহাসন আরোহণ করার পরেই মঙ্গলরা কিন্তু শুধু ওই হালাকু খানের আক্রমণ পরে আরও কয়েকবার আক্রমণ করছে, প্রায় আপনার 29-20 বারের বেশি সবাই আক্রমণ করছে এই অঞ্চলে, এবং এই প্রতিবারই তাদের আক্রমণ কি করা হয়েছে? প্রতিহত করা হয়েছে। এবং এই আক্রমণ প্রতিহত করার পরবর্তীতে তিনি যেটি করছেন সেটি হচ্ছে সিংহাসনের আরোহণের পূর্বে তিনি দক্ষিণাত্য অভিযান পরিচালনা করছিলেন। আচ্ছা, আমরা যদি ভারতের ম্যাপটা একটু খেয়াল করি, সেটি হচ্ছে এটা হচ্ছে ভারতের মানচিত্র। এখন দিল্লির অবস্থান হচ্ছে এই দিকটাতে। ভারতের এই বরাবর জুড়ে একটা কি আছে? একটা পর্বতমালা আছে। এই পর্বতমালার এই পাশের অঞ্চলকে আমরা বলি হচ্ছে দক্ষিণাত্য, ঠিক আছে। এখন দেখেন, এই অঞ্চল দিয়ে এই দিকটা বাংলায় আসা যায়, ঠিক আছে। এই অঞ্চলগুলা দখল করা যায়। তখন তো আরও বড় ছিল, এইদিকে হচ্ছে পাকিস্তানের অংশ ছিল, সেই অংশ এদের সাথে যুক্ত ছিল, কিন্তু শাসকগণ এই দিকটাতে আসতে পারতেন না। এখন এই যখন আপনার জালালউদ্দিন খলজি শাসন ক্ষমতায়, তখনই আলাউদ্দিন খলজি এই দিককার একটা অঞ্চল, সেই অঞ্চলের নাম হচ্ছে দেবগিরি, সেই অঞ্চল আক্রমণ করার চেষ্টা করেন, ঠিক আছে। এবং পরবর্তীতে তিনি যেটা হয় সেটা হচ্ছে তিনি এই অঞ্চলকে জয়লাভ করার সর্বোচ্চ চেষ্টা করেন, সেটি হচ্ছে দক্ষিণাত্য অভিযান পরিচালনা। এবং আলাউদ্দিন খলজি তিনি পুরো দক্ষিণাত্য জয় করে ফেলছিলেন, ঠিক আছে। তার মানে পুরো ভারতের যে মানচিত্র, সেই মানচিত্রটাই আলাউদ্দিন খলজির শাসনের অধীনে একটা বিষয় ছিল। আসে আলাউদ্দিন খলজির সেই গুরুত্বপূর্ণ দক্ষিণাত্যর যে বিজয়। আচ্ছা, আমরা দক্ষিণাত্যর অভিযানগুলোর যদি কথা চিন্তা করি, তিনি একটা বলছে হচ্ছে দেবগিরি আক্রমণ, দেবগিরি জয়। এটা তিনি করেন হচ্ছে 1306 থেকে 1307 সালের দিকে। এরপরে তিনি হচ্ছে বরঙ্গল জয় করেন, বরঙ্গল জয় করেন। এরপরে সেতুবন্ধ, সেতুবন্ধ জয় করেন। এই তিনটা দক্ষিণাত্য জয়ের ক্ষেত্রে তার খুবই গুরুত্বপূর্ণ তিনটা অভিযান। এবং এই তিনটা অভিযানের মাধ্যমে এরপরে আরও দুটি অভিযান তিনি পরিচালনা করছিলেন। এর পাশাপাশি তার যেই রাজ্য অভিযান, সেই রাজ্য অভিযানগুলোর মাঝে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে আপনার তিনি গুজরাট দখল করছেন। তিনি ওই দিল্লি সালতানাতের আগে হচ্ছে রণথম্বর ছিল, সেই রণথম্বর হারায় যায়, সেই রণথম্বর পরে হচ্ছে আবার জয় করেন। এরপরে তিনি চিতোর জয় করেন, যেটা একটা রাজপুত রাজ্য ছিল চিতোর, সেই চিতোর তিনি জয় করেন। তাই মানে তার যুদ্ধ, তার পুরোটা সময়কালে তিনি মোটামুটি যুদ্ধের ক্ষেত্রে অধিক মনোনিবেশ একজন শাসক ছিলেন। কিন্তু
তার গুরুত্বপূর্ণ সংস্কারের মাঝে একটা সংস্কার ছিল, সেটি হচ্ছে মুদ্রা নিয়ন্ত্রণ পদ্ধতি। আচ্ছা, আলাউদ্দিন খুলজি এখন পর্যন্ত এত তার শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ যেটি, সেটি হচ্ছে তার মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি। তিনি প্রত্যেকটা দ্রব্যের বাজারের মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন এবং তার এই মূল্যের ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি কঠোর আইন তিনি প্রয়োগ করতেন। ঠিক আছে, সেটির জন্য তিনি দেখেন স্বল্প বেতনে বিশাল সেনাবাহিনী পালন করতে প্রজাদের সুবিধার জন্য তিনি মূল্য নিয়ন্ত্রণ করছিলেন। তার কারণ কি, তিনি দুইটা কাজ করেন। তিনি জায়গির প্রথা বাদ দেন। তিনি কি করেন? জায়গির প্রথা বাদ দেন। কেন জায়গির প্রথা বাদ দেন? কারণ সেনাবাহিনীকে তখন প্রচুর পরিমাণে জায়গির দিতে হইতো, এই জায়গিরগুলো চাষাবাদ হইতো না। তিনি চাষাবাদের জন্য উদ্বুদ্ধ করার জন্য তিনি জায়গির প্রথাকে কি করেন? বাতিল করে দেন। দ্বিতীয়ত, তিনি সবাইকে যেটি করতেন সেটি হচ্ছে তিনি মুদ্রায় রাজস্ব নিতে আগ্রহী ছিলেন। মুদ্রায় রাজস্ব যায়, কারণ রাজস্ব আগে দুইভাবে দিয়ে যেত। একটা হচ্ছে শস্যের মাধ্যমে দিয়ে যেত, একটা মুদ্রার মাধ্যমে দিয়ে যেত। শস্যের মাধ্যমে দিলে যেটা হইতো, ওই শস্যগুলোকে আবার বিক্রি করে তারপরে কি করতে হইতো? মুদ্রা নিতে হইতো। তিনি যেটা করছেন, তিনি হচ্ছে বলছেন, তোমরা আমাকে শস্য না দিয়ে তোমরা নিজেরাই শস্য বিক্রি করো, বিক্রি করে আমার মুদ্রা দাও। তাইলে তিনি কি করতে পারবেন? এই যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীদের বেতন দিতে পারতেন। কারণ আমরা দেখতেছি তার সময় প্রচুর যুদ্ধ হচ্ছে, মানে বিশাল সৈন্যবাহিনী তার ছিল। এবং তিনি প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নির্ধারণ করে দেন। চাল থেকে শুরু করে কাপড়, পোশাক, এই প্রত্যেকটা জিনিসের দাম তিনি নির্ধারণ করে দেন এবং আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর কি করেন? ব্যবস্থা গ্রহণ করেন। আচ্ছা, আলাউদ্দিন খলজির একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম মনে রাখতে হবে, সেটি হচ্ছে মালিক কাফুর। কি নাম? মালিক কাফুর। মালিক কাফুর তার সময় খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কেন গুরুত্বপূর্ণ ব্যক্তি? কারণ হচ্ছে দুটি কারণ। এক নাম্বার হচ্ছে প্রধান উপদেষ্টা। উপদেষ্টা ছিল, একই সাথে সেনাপতি ছিল। ঠিক আছে, কারণ কি, দেবগিরি যখন হচ্ছে জয় হওয়ার পরবর্তীতে দেবগিরি আবার বিদ্রোহ করলে মালিক কাফুর দেবগিরি আক্রমণ করেন। মানে সেনাপতি হিসাবে মালিক কাফুর খুবই গুরুত্বপূর্ণ একজন সেনাপতি ছিলেন, একই সাথে উপদেষ্টা ছিলেন। তার মানে মালিক কাফুর এই আলাউদ্দিন খুলজির রাজস্ব বা পুরা শাসন ব্যবস্থায় বড় একজন প্রভাবক ব্যক্তি ছিলেন। আচ্ছা, শাসননীতি। ঠিক আছে, দেখেন তিনি সার্বভৌম শাসননীতি গ্রহণ করেন। তার মানে সবার জন্য একই শাসন ব্যবস্থা। ঠিক আছে, বিদ্রোহের কারণে অনুসন্ধান তিনি প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। ঠিক আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেন? কারণ হচ্ছে বিদ্রোহ শুধু বিদ্রোহী দমন না করলে, কেন বিদ্রোহ হচ্ছে, শাসক হিসাবে যদি এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া যায়, তাহলে বিদ্রোহ না হওয়ার চান্স অনেক বেশি থাকে। তিনি আসলে সেটাই করতেন, যে কোন অঞ্চলে কেন বিদ্রোহ হচ্ছে, কোন অঞ্চলে কি রাজস্বের জন্য বিদ্রোহ হচ্ছে, তাইলে তিনি রাজস্ব কমাই দিবেন। এই ধরনের সিদ্ধান্তগুলো তিনি গ্রহণ করতেন। এবং সর্বশেষ যেটি, সেটি হচ্ছে ধর্মনিরপেক্ষ শাসন পরিচালনা করেন। এখন পর্যন্ত আমরা যতজন শাসন পেয়েছিলাম, তারা প্রত্যেকেই ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন এবং তাদের শাসন ব্যবস্থার মূলনীতি ছিল হচ্ছে ইসলাম ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা। কিন্তু আলাউদ্দিন খুলজি একটা ধর্মনিরপেক্ষভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করেন। এই ধর্মনিরপেক্ষতায় তার সবচেয়ে যে উপদেষ্টা মালিক কাফুরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পতন। আচ্ছা, আলাউদ্দিন খুলজির মৃত্যুর পরে আসলে এই শাসন ব্যবস্থা খুব বেশি দিন স্থায়ী হয় না, কারণ পরবর্তী সব শাসক অকর্মণ্য শাসক ছিলেন। ঠিক আছে, তাহলে কি আলাউদ্দিনের দুই পুত্রের পর নাসিরউদ্দিন খুসরো হচ্ছে সিংহাসন আরোহণ করেন। ঠিক আছে, এখন দেখেন নাসিরউদ্দিন খুসরোর রাজত্বকালকে সন্ত্রাসের রাজত্ব বলা হয়। ঠিক আছে, এবং তার যে কুশাসন, সেই কুশাসনে অতিষ্ঠ হয়ে গাজী মালিক নামে একজন ব্যক্তি, সেই গাজী মালিক কি করেন? গাজী মালিককে দিল্লিতে আক্রমণ করার জন্য আহ্বান জানানো হয়। এখন গাজী মালিক কোন জায়গার? গাজী মালিক হচ্ছে এই যে বদায়ুন, এরপরে হচ্ছে পাঞ্জাব, এই অঞ্চলের তিনি একজন শাসক ছিলেন এবং তাকে
আহ্বান করা হয় যে তুমি এসে কি করো, এই অঞ্চল বা দিল্লি আক্রমণ করো। এই গাজী মালিক পরবর্তীতে হচ্ছে আসেন, মৃত্যুর পরে অভিজাতদের অনুরোধে গিয়াসউদ্দিন তুঘলক উপাধি নিয়ে দিল্লি সিংহাসন কি করেন, গ্রহণ করেন। তার মানে এই গাজী মালিকের পরবর্তীতে কি হন, গিয়াসউদ্দিন তুঘলক। ঠিক আছে, আলাউদ্দিনের আর কোনো বংশধর না থাকায় অভিজাতদের অনুরোধে গিয়াসউদ্দিন তুঘলক উপাধি গ্রহণ করে সিংহাসনে বসেন কে, গাজী মালিক। ঠিক আছে, এই যে এর মাধ্যমে কি হয়, তুঘলক বংশের পতন হয় এবং নতুন একটা বংশের শুরু হয়, সেই বংশটা হচ্ছে তুঘলক বংশ। আচ্ছা, তুঘলক বংশে যাওয়ার আগে আমরা একটু দেখি খুলজি বংশের প্রতিষ্ঠাকে। দেখেন, খুলজি বংশের প্রতিষ্ঠা হচ্ছে জালালউদ্দিন খুলজি, আর শ্রেষ্ঠ শাসককে, শ্রেষ্ঠ শাসক হচ্ছে আলাউদ্দিন খুলজি, এটা মনে রাখবো। তাহলে দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক, শ্রেষ্ঠ শাসককে, শ্রেষ্ঠ শাসক হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। খুলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খুলজি, শ্রেষ্ঠ শাসককে আলাউদ্দিন খুলজি। আচ্ছা, রাজকার্যে উলামাদের প্রভাব খর্ব ও রাজনীতি থেকে ধর্মকে আলাদা করেন কোন সুলতান, আলাদা করেন কে, আলাউদ্দিন খুলজি। আচ্ছা, তুঘলক বংশ। ঠিক আছে, তাইলে এটি কি বংশ, দিল্লি সালতানাতের 3 নম্বর বংশ হচ্ছে তুঘলক বংশ। ঠিক আছে, এখন আমরা যদি আগাই, তুঘলক বংশের প্রতিষ্ঠাতা, আমরা তুঘলক বংশের একদম প্রাথমিক প্রতিষ্ঠা যেটি, সেটি হচ্ছে খুলজি বংশের পতনের সাথে আলোচনা করেছি। এখন আমরা দেখব এই গিয়াসউদ্দিন তুঘলক মূলত আসলে কে ছিলেন। ঠিক আছে, দেখেন, গিয়াসউদ্দিন তুঘলক যে হচ্ছে আলাউদ্দিন খুলজির রাজত্বকালে সীমান্ত রক্ষার দায়িত্বে ছিলেন। ঠিক আছে, সীমান্ত রক্ষার দায়িত্বের পরবর্তীতে তিনি যেটি করেন সেটি হচ্ছে, আমরা আলাউদ্দিন খুলজির সময় পড়েছি যে মঙ্গলরা অনেকবার আক্রমণ করছে। এই মঙ্গলবারের আক্রমণের সময় প্রায় বিরুদ্ধে 20 বার তিনি সফল অভিযান পরিচালনা করেন। ঠিক আছে, তাইলে মঙ্গলদের আক্রমণ প্রতিহতের সময় তিনি শক্তিশালী সেনা প্রধান হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এখন এই 20 বার নিয়ে অনেক কনফিউশন আছে, অনেক বইতে হচ্ছে 29 বার লেখা, তবে 20 বার অধিকাংশ ঐতিহাসিক যে রেফারেন্স বুক আছে, রেফারেন্স বুকে 20 বারকে হচ্ছে গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে আলাউদ্দিনের মৃত্যুর পরে যেটি হয় সেটি হচ্ছে আমির উমরাদের সহায়তায় তিনি দিল্লির কি বসেন, সিংহাসনে বসেন এবং রাজ্যের একদম তিনি শাসন ব্যবস্থার শুরুতেই উদার শাসননীতি তিনি পরিচালনা করেছিলেন। উদার শাসননীতি কেমন, তিনি হচ্ছে আপনার জনগণের জন্য যেটি হচ্ছে গুরুত্বপূর্ণ এবং কঠোরতা, এই কঠোরতা তিনি বাদ দেন। তাহলে দুইটা জিনিস, যেটি হচ্ছে কঠোরতা তিনি কমায় আনেন এবং জনগণের জন্য বা যেটি দরকারি সিদ্ধান্ত সেটি গ্রহণ করেন। বাট তার সময়ও তিনি কি করছেন, বাংলা আপনার অভিযান করছেন এবং বিভিন্ন কয়েকটা অভিযান সম্পূর্ণ করছেন। আচ্ছা, মোহাম্মদ বিন তুঘলক, তাই না, গিয়াসউদ্দিন তুঘলকের অভিযানের মাঝে বাংলা অভিযান খুবই গুরুত্বপূর্ণ এবং তার সময়কালে যেটি হয় সেটি হচ্ছে বিখ্যাত একজন পরিব্রাজক এই অঞ্চলে আসেন। ঠিক আছে, তার নাম কি, বিখ্যাত পরিব্রাজকের নাম হচ্ছেন আপনার মরক্কো থেকে যিনি আসছিলেন, বিখ্যাত পরিব্রাজক যিনি মরক্কো থেকে আসছিলেন, ইবনে বতুতা। ইবনে বতুতা গিয়াসউদ্দিন তুঘলকের সময়কালে এই অঞ্চলে আসেন এবং দীর্ঘ সময়কালে থাকেন। তার মানে ইবনে বতুতার যে বই কিতাব আর রেহালা, সে কিতাব আর রেহালা থেকে আমরা এই তুঘলক বংশের অনেক ইতিহাস আমরা পরবর্তীতে জানতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন গিয়াসউদ্দিন তুঘলকের পরে তার যে পুত্র, সেই পুত্র হচ্ছে জুনা খান, ঠিক আছে, বা উলুক খান, জুনা খান বা উলুক খান, এই একই ব্যক্তি, এরা কিসে আসেন, সিংহাসনে বসেন। তাই কি তিনি কি উপাধি নিয়ে সিংহাসনে বসেন, মোহাম্মদ বিন তুঘলক উপাধি গ্রহণ করে তিনি আসলে সিংহাসন বসেন। আচ্ছা, তার সিংহাসন ছিল হচ্ছে কত দিনের, প্রায় 26 বছর তিনি হচ্ছে সিংহাসনে বসছেন এবং 26 বছরে তিনি আসলে অনেকগুলা চিন্তা ভাবনা করছেন, অনেকগুলা তিনি সংস্কার করতে চাইছেন। দুঃখের বিষয় হচ্ছে তার প্রত্যেকটা সংস্কার ব্যর্থ হয়ে গেছে। সেই জন্য আমরা বাংলা একটা প্রবাদ ব্যবহার করি, সেটা হচ্ছে তুঘলকি কাণ্ড করতেছো। ঠিক আছে, মানে অবাস্তব পরিকল্পনা, অবান্তর পরিকল্পনা যেটি, সেটিকে বলা হয় হচ্ছে তুঘলকি কাণ্ড। কেন, কারণ আমরা যখন তার যেই পরিকল্পনাগুলো দেখব, সেই পরিকল্পনা দেখব হচ্ছে কোনো পরিকল্পনায় তিনি আসলে বাস্তবায়ন করতে পারেননি বা হচ্ছে বাস্তবসম্মতভাবে সেগুলো বাস্তবায়নযোগ্য আসলে ছিল না। সেটি হচ্ছে
যেমন দেখেন তার চরিত্রে কিছু পরস্পর বিরোধী বৈশিষ্ট্যের সংমিশ্রণ দেখা যায়, কারণ তিনি অনেক শান্তশিষ্ট থাকলেও অনেক উচ্চবিলাসী ছিলেন। ঠিক আছে, এই ধরনের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বৈপরীত্য তার মাঝে হচ্ছে দেখা যায়। আচ্ছা, রাজধানী স্থানান্তর, প্রথম যে ঘটনা সেটি হচ্ছে তিনি রাজধানী স্থানান্তর করতে চান। ঠিক আছে, এখন রাজধানী স্থানান্তরের যে ঘটনা সেটি হচ্ছে দিল্লি থেকে তিনি দেবগিরিতে রাজধানী স্থানান্তর করার চিন্তা ভাবনা করছেন। এখন দেবগিরিতে যে রাজধানী স্থানান্তর চিন্তা ভাবনা করলেন, কেন করলেন? প্রথম কথা হচ্ছে দেবগিরির অবস্থানটা কই? দেবগিরির অবস্থানটা হচ্ছে মূলত ভারতের দক্ষিণাঞ্চলে, যেটি আমরা আলাউদ্দিন খলজির সময় পড়ছি যে একদম দক্ষিণাঞ্চলে শুরুর অঞ্চলটা হচ্ছে দেবগিরি অঞ্চল, যেটা প্রথমবার আলাউদ্দিন খলজি আক্রমণ করে জয়লাভ করছিল। এই আক্রমণ যখন দেবগিরিতে কেন তিনি আসলে করতে চান, এটা গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট আছে। নাম্বার ওয়ান সেটি হচ্ছে দেবগিরি তুলনামূলকভাবে সেফ একটা জায়গা ছিল। কি ছিল? সেফ জায়গা। কেন সেফ জায়গা ছিল? কারণ দিল্লিতে অনেক সময় আক্রমণের অনেক সম্ভাবনা দেখা যায়, সেটি দেবগিরিতে অন্যান্য যারা মূলত হচ্ছে দিল্লি সালতানাতের প্রতিদ্বন্দ্বী ছিল তাদের জন্য আক্রমণ করা কঠিন। তাইলে কিসের জন্য? রাজধানী সুরক্ষার জন্য তিনি দেবগিরিতে স্থানান্তর করতে চান। ঠিক আছে, দ্বিতীয় যে কারণ সেটির মাঝে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি আসলে ইসলামকে সম্প্রসারিত করতে চাইছিলেন। কারণ কি, দেবগিরির এই অঞ্চলটা দক্ষিণাঞ্চল মূলত হচ্ছে হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল। তিনি রাজধানী ওইদিকে নেওয়ার মাধ্যমে তিনি নতুন করে হচ্ছে কি করতে চাইছিলেন, তিনি নতুন করে ইসলামিক শাসন ব্যবস্থা আরও ছড়াই দিতে চাইছিলেন। পরের সেটি হচ্ছে তিনি এই রাজ্যকে সুরক্ষা রাখার জন্য, যেটি ওই একই সাথে আক্রমণের সাথে হচ্ছে রিলেটেড, যে দিল্লিতে আক্রমণ করা সহজ, রাজ্য সুরক্ষার জন্য তিনি এটা করতে চেয়েছিলেন। চতুর্থত সেটি হচ্ছে দেবগিরি মূলত হচ্ছে মধ্যবর্তী অঞ্চল, তার মানে রাজ্য সুন্দরভাবে পরিচালনা করার জন্য এমন একটা জায়গা দরকার যেখানে হচ্ছে রাজধানী থেকে যেখানে সব দিকে সহজে যাতায়াত করা যায়। সেক্ষেত্রে দিল্লি একটা সাইডের জায়গা, দেবগিরি একটা মধ্যবর্তী অঞ্চল, তাহলে দেবগিরি থেকে সব অঞ্চলে যাওয়াটা অনেক বেশি সোজা। সেই জন্য তিনি কি চাইছেন? দেবগিরিতে রাজধানী নিয়ে যেতে চাইছেন। এরপরে তিনি যেটা করেন সেটা হচ্ছে তিনি সবাইকে কোথায় চলে যেতে চান? দেবগিরিতে সকল কর্মচারীকে দেবগিরিতে চলে যেতে বলেন। এক্ষেত্রে দিল্লি মোটামুটি জনশূন্য হয়ে পড়ে। ঠিক আছে, কেন দিল্লি জনশূন্য হয়ে পড়ে? কারণ দিল্লি সালতানাতের জন্যই দিল্লিতে এত মানুষজন, কারণ ওই অঞ্চল তো মানে একটু ঠান্ডা শীতল অঞ্চল, খুব বেশি মানুষ ওই অঞ্চলে থাকতো না। মুসলমানরা শাসন ব্যবস্থা ওইখানে পরিচালনার পরে রাজধানী হিসেবে এখানে অনেক মানুষ থাকতো। এখন রাজধানী যেহেতু চলে যাচ্ছে, দিল্লি শূন্য হয়ে পড়ছে। সমস্যাটা কই হয়? সমস্যাটা হচ্ছে এই অঞ্চলটা মোটামুটি হচ্ছে উষ্ণ অঞ্চল। কেন উষ্ণ অঞ্চল? কারণ এটা হচ্ছে দক্ষিণ দিকের অঞ্চল। সেহেতু দক্ষিণ দিকের অঞ্চল হইলে হিমালয়ের যে আরেকটা জিনিস আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে একটা পর্বত, মাঝখানে একটা পর্বতমালা আছে, যে পর্বতমালা ভারতের এই যে ঠান্ডা বাতাস, হিমালয় পর্বতের বা ওই অঞ্চলে যে ঠান্ডা বাতাস, সেই ঠান্ডা বাতাসকে কমায় দেয়। দেবগিরি অঞ্চল তুলনামূলকভাবে উষ্ণ একটা অঞ্চল। সেহেতু উষ্ণ অঞ্চল হইলে এতদিন যারা সবাই হচ্ছে একটা শীতল অঞ্চলে বসবাস করছে, তারা হঠাৎ করে উষ্ণ অঞ্চলে চলে যাওয়ায় তাদের আবহাওয়া তাদের সাথে সুইট করে নাই, এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় হচ্ছে দেবগিরিতে যাওয়ার পরে যেই শাসন কাঠামোর যে অবস্থা দিল্লিতে ছিল, সে একই অবস্থা থাকে না। তাহলে নতুন একটা অঞ্চল, ওই অঞ্চল থেকে শাসন কাঠামো পরিচালনা করার একটা সমস্যা এই মোহাম্মদ বিন তুগলক লক্ষ্য করতেছিলেন। তার মানে সেটিও তাইলে শাসন ব্যবস্থায় যে সুন্দরভাবে পরিচালনা, সেই যেই পরিকল্পনা, সেটিও ব্যর্থ হচ্ছে। তিনি 8 বছরের মাথায় আবার দিল্লিতে প্রবর্তন করেন। তার মানে এই যে এতটা আমি রাজধানী স্থানান্তর করলাম, এখানে আমার বৃহৎ একটা রাজস্ব খরচ হইল, এই খরচটা ব্যর্থ হয়ে যায়। দুই নাম্বার তার অন্যান্য পরিকল্পনা যেগুলো ছিল, ঠিক আছে, অন্যান্য পরিকল্পনার মাঝে 1 নম্বর দেখেন তাম্র মুদ্রার পরিচালনা আসে। তাম্র মুদ্রা কেন আসলে তিনি পরিচালনা করতে গেছেন? ঠিক আছে, মুদ্রার সংস্কার তখন অলরেডি হচ্ছে। তখন চীনে কাগজে মুদ্রা ব্যবহার করে, পারস্যে কাগজে মুদ্রা ব্যবহার করে। তাইলে পার্শ্ববর্তী দেশগুলো যখন কাগজে মুদ্রার দিকে ধাবিত হচ্ছে, তখন তিনিও চিন্তা করলেন যে আসলে আমার তাহলে মুদ্রা সংস্কার করা দরকার। আমি এখন কি করব? তাইলে আমি তাম্র মুদ্রার প্রচলন শুরু করব। এখন তাম্র মুদ্রা কেন করব? কারণ হচ্ছে তাম্র মুদ্রা পাওয়া এই জায়গায় সহজ, এখানে সোনা রূপা পাওয়া এই অঞ্চলে কঠিন, কারণ এত বেশি সোনা রূপার খনি নাই। তাহলে তাম্র যেহেতু সহজে পাওয়া যায়, সেহেতু আমি তাম্রর মুদ্রা পরিচালনা করব। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে তাম্র মুদ্রা স্থানীয় বাজার,
ব্যবস্থার জন্য খুবই সহজলভ্য জিনিস ছিল। কারণ কি, স্বর্ণ মুদ্রার দাম তো মানে মূল্যমান তো অনেক বেশি। তো মুদ্রা মানে কি, মুদ্রা হচ্ছে মূল্যমান, যে এটার বিনিময়ে এত মূল্যমান দিয়ে আমি তোমার কাছ থেকে এটা জিনিস কিনে নিচ্ছি। তাইলে এখন যেমন হচ্ছে টাকাকে খুচরা করা যায়, তখন তার খুচরা করা যাইতো না। তাইলে মূল্যমান এমন হইতে হবে যেটাতে হচ্ছে ছোট ছোট ব্যবসা বাণিজ্যগুলো করা যায়। সেক্ষেত্রে তাম্র মূল্যমান কম থাকায় স্থানীয় ব্যবসা অনেক ভালো হচ্ছিল। ঠিক আছে, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। সমস্যা কি ছিল এইটা তাম্র মুদ্রা পরিচালনা করে? দুইটা সমস্যা। এক নাম্বার, যেহেতু সহজলভ্য, সবাই তাম্র মুদ্রা নিজের থেকে বানানো শুরু করে দিছে। এখন মুদ্রা তো বানা হয় টাকশাল থেকে, ঠিক আছে। এখন জনগণে যদি মুদ্রা বানায় তাইলে তো রাজস্বের সমস্যা হবে, তাই না? রাজার হিসাব নিকাশে ঠিক থাকবে না, এটা একটা সমস্যা। দুই নম্বর সমস্যা যেটা, বৈদেশিক বাণিজ্যে চলতো স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, ঠিক আছে। বৈদেশিক বাণিজ্যে কেউ তাম্র মুদ্রা গ্রহণ করতো না, কারণ তারা অন্য জায়গায় যখন বাণিজ্য করবে তখন ওই তাম্র মুদ্রা ব্যবহার করতে পারবে না। এখন বৈদেশিক বাণিজ্য না হইলে তো রাজস্ব বৃদ্ধি বা হচ্ছে বণিকদের লাভ হয় না। এখন কি হয়, তাম্র মুদ্রা অন্যরা কেউ গ্রহণ করতেছে না, তাইলে এটা একটা সমস্যা দেখা গেল যে তাম্র মুদ্রা তো চলতেছে না। তাহলে পরবর্তীতে তার তাম্র মুদ্রার যেই পরিকল্পনা, সেই পরিকল্পনাও তাকে বাতিল করতে হয়। এরপরে যেটি, সেটি হচ্ছে দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। ঠিক আছে, দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি তিনি করতে চেয়েছেন। দোয়াব হচ্ছে খুবই উর্বর একটা অঞ্চল, ঠিক আছে। সে অঞ্চলে প্রচুর কি হয়, আপনার দক্ষিণ ভারতের কাছের দিকের একটা অঞ্চল, সে অঞ্চলে প্রচুর হচ্ছে আপনার শস্য উৎপাদন হয় এবং প্রচুর করও আসে। এই দোয়াব অঞ্চলের কর সব সময় তুলনামূলকভাবে বেশি ছিল। যারাই দিল্লি সালতানাতে ছিলেন সবাই দোয়াব অঞ্চলে কর মোটামুটি ভালো কর পাইছেন দোয়াব অঞ্চল থেকে। মোহাম্মদ বিন তুগলকের ভাগ্য খারাপ, কারণ কি, তিনি দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি করে দেন। কারণ কি, কারণটা হচ্ছে আমরা যখন খোরাসান ও কারাচিল অভিযান পড়তে যাব তখন বুঝবো, ঠিক আছে। তো তার বেশি বেশি কর লাগবে। এখন দেখা গেল যে সেটা হচ্ছে দোয়াব অঞ্চলে যখন তিনি কর বৃদ্ধি করছেন তখন দোয়াব অঞ্চলে দুর্ভিক্ষ হয়েছে। কেন? কারণ অনাবৃষ্টি খরা চলে। অনাবৃষ্টি খরা 5 বছর ধরে চলে, ঠিক আছে। ওই অঞ্চলে কি হয় না, শস্য ঠিকমতো উৎপাদন হয় না। এর মাঝে তিনি কর যেহেতু বৃদ্ধি করছেন, করও তো পাচ্ছেন না, কারণ কি চলতেছে, খরা চলতেছে, শস্য উৎপাদন নাই। তার এই কর বৃদ্ধির পরিকল্পনাও কি যায়, বিফলে যায়। তার মানে, এবং একই সাথে দোয়াব অঞ্চলে একটা বিদ্রোহ শুরু হয় তার বিপরীতে। সর্বশেষ যেটি, সেটি হচ্ছে খোরাসান কারাচিল অভিযান। তিনি আগে খোরাসান অভিযান চিন্তা করছিলেন, পরে কারাচিল অভিযান পরিচালনা চিন্তা করেন। দুইটার মাঝে 10 বছরের টাইম ফ্রেমের ডিফারেন্স আছে, সেটা মনে রাখবেন। দুইটা কিন্তু একসাথে না, ঠিক আছে। খোরাসান কোন অঞ্চল? খোরাসান হচ্ছে পারস্য অঞ্চল। খোরাসান কোন অঞ্চল? পারস্য। আর কারাচিল হচ্ছে চীনের নিকটবর্তী। ঐতিহাসিক ফিরিস্তি মূলত কারাচিল অভিযানকে হচ্ছে চীন অভিযান বলছেন, বাট এটা আসলে চীন অভিযান না। কারাচিল অভিযান মূলত হচ্ছে আপনার দিল্লি ঠিক উপরের যে অংশ, মানে কাশ্মীরের সাইডের চীনের যে অংশ, সেই অংশটাকে হচ্ছে কারাচিল বলে। এখন পারস্য অভিযান কেন তিনি হচ্ছে পরিচালনা করতে গিয়েছেন? কারণ তার রাজ্যকে তিনি খুবই শক্তিশালী এবং বিশাল রাজ্যে পরিণত করতে চাইছেন। তার মানে খেলাফত, তার যেই রাজ্যের সুলতানাত, সেই সালতানাতকে তিনি পারস্যের যে সালতানাতগুলো ছিল বা হচ্ছে উত্তর আফ্রিকার যে সকল সালতানাতগুলো ছিল, ওই সকলের সমপরিমাণ নিয়ে যেতে চাইছেন। এখন নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি খোরাসানকে কেন্দ্র করে 3,70,000, ঠিক আছে, 370,000, ঠিক আছে, তিনি সৈন্য একট্টা করছিলেন। তার মানে তার পরিকল্পনার জন্য তিনি এত সৈন্য একসাথে করেন। সমস্যা হয় দুইটা। এক নম্বর সমস্যা যেটি, সেটি হচ্ছে খাইবার গিরিপথ পার হয়ে তো পারস্যে যাইতে হবে। সে এত সৈন্য নিয়ে খাইবার গিরিপথ পার হওয়া তার পক্ষে সম্ভব হয় নাই, ঠিক আছে। দ্বিতীয় সমস্যা যেটি, সেটি হচ্ছে এই এত সৈন্য, 3,70,000 সৈন্য, তাদেরকে প্রতিনিয়ত কি দিয়া ভাতা প্রদান করা, এই ভাতা প্রদান করা একটা সমস্যাজনক পদ্ধতি হিসাবে দাঁড় হয়। কেন? কারণ হচ্ছে এতজন মানুষকে প্রতিনিয়ত বেতন দেওয়া রাজস্বর জন্য অনেক বড় একটা প্রভাব পড়ে। তাহলে এই প্রভাবটা দেখার পরে তিনি এই অভিযান বাতিল ঘোষণা করছেন। কিন্তু পরবর্তীতে তিনি আবার কি চান, কারাচিল অভিযান চান। এই কারাচিল অভিযানের জন্য প্রায় লক্ষাধিক সৈন্য তিনি কি করছিলেন, গ্রহণ করছিলেন, এবং তিনি কারাচিলে যান। কিন্তু কারাচিলে যাওয়ার পরে সমস্যা যেটা হয়, সেটা হচ্ছে ওইখানে অধিক ঠান্ডা, ঠিক আছে। এত ঠান্ডা যে সৈন্যরা আসলে সার্ভাইভ করতে পারে নাই। তাহলে সৈন্যরা সার্ভাইভ করতে না পারলে
অনেক সৈন্য এখানে মারা যায়। মারা যাওয়ার পরে কিছু সৈন্য নিয়ে তিনি ফেরত আসেন, কারাচিল অভিযানে তার ব্যর্থ হয়। তাইলে সমস্যাটা কই হয়? সমস্যাটা হয় যে তিনি এত বড় বড় মানে আপনার পদক্ষেপ গ্রহণ করছেন, সে প্রত্যেকটা পদক্ষেপেই তার প্রচুর পরিমাণে রাজস্ব খরচ হয়েছে। তাইলে সেটি একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় তার অভিযানগুলোর ক্ষেত্রে। এখন তারপরে যিনি ক্ষমতায় আসেন তিনি হচ্ছেন ফিরোজ শাহ তুঘলক, ঠিক আছে। তিনিও খুবই গুরুত্বপূর্ণ একজন শাসক। এই মূলত তুঘলক বংশের 3জন শাসকই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। একজন হচ্ছে আপনার প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুঘলক, এরপরে আপনার মোহাম্মদ বিন তুঘলক এবং হচ্ছে সর্বশেষ ফিরোজ শাহ তুঘলক। ফিরোজ শাহ তুঘলকের সময়, আচ্ছা, মোহাম্মদ বিন তুঘলকের সময় কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে বাংলার ক্ষেত্রে মোহাম্মদ বিন তুঘলক বাংলা আক্রমণ করছিলেন এবং তার যে ভাই নাসিরউদ্দিন, সেই নাসিরউদ্দিনকে তিনি বাংলার শাসন ব্যবস্থার জন্য নিয়োজিত করেছিলেন এবং সেখান থেকে কিন্তু তুঘলকদের অধীনে এই বাংলা শাসন পরিচালিত হইতো, ঠিক আছে। এর পরবর্তীতে সেটি হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক ফিরোজ শাহ তুঘলকের সময়ও কিন্তু বাংলা আক্রমণ হয়, কিন্তু ফিরোজ শাহ তুঘলকের সময় ততদিনে বাংলা অলরেডি স্বাধীন হয়ে গেছে, ঠিক আছে। তখন কার অধীনে চলতেছে? তখন বাংলা চলতেছে হচ্ছে শামসুদ্দিন শামসুদ্দিন ইলিয়াস শাহর অধীনে তখন বাংলা পরিচালিত হচ্ছে। এই শামসুদ্দিন ইলিয়াস শাহর সময়কালে তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুঘলক আক্রমণ করছেন। পরবর্তীতে আলাউদ্দিন হোসেন শাহ যখন আসেন, সে আলাউদ্দিন হোসেন শাহকে আক্রমণ করেন কে? আলাউদ্দিন হোসেন শাহকে আক্রমণ করেন এই ফিরোজ শাহ তুঘলক, ঠিক আছে। এখন আসেন তাহলে আমরা ফিরোজ শাহ তুঘলকের দুইটা জিনিস দেখি। একটা জিনিস হচ্ছে তিনি বিদ্রোহীদের দমন করছেন, পরে হচ্ছে বাংলা সিন্ধু গুজরাটে অভিযান পরিচালনা করছেন, ঠিক আছে। ফিরোজ শাহ তুঘলকের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে একটা হচ্ছে তিনি জায়গির প্রথার পুনঃপ্রবর্তন করেন। কিসের? জায়গির প্রথার পুনঃপ্রবর্তন, ঠিক আছে। 2 নাম্বার যেটি, সেটি হচ্ছে কৃষি সংস্কার। ফিরোজ শাহ তুঘলকের কৃষি সংস্কার খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। কেন? কারণ তিনি কৃষির ক্ষেত্রে বৃহৎ খাল খনন করছিলেন। একদম যমুনা নদীর পাশ থেকে প্রায় 400-500 কিলোমিটার আয়তনের তিনি একটা খাল তৈরি করছিলেন, ঠিক আছে। সেই খালটি খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন যেটি শাসন নীতি, ঠিক আছে। তাইলে ফিরোজ শাহ তুঘলকের শাসনকাল কত ছিল? 37 বছর, ঠিক আছে। কিন্তু ফিরোজ শাহ তুঘলকের সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে তিনি সামরিকভাবে খুবই শক্তিশালী, বা রাজ্য বিস্তার সে রাজ্য বিস্তার করতে পারে নাই। তার 2টা কারণ। 1 নাম্বার হচ্ছে তার আগের সেটি হচ্ছে আগের যে শাসক মোহাম্মদ বিন তুঘলক কোষাগারকে অনেকখানি খালি করে দিয়ে গেছেন, কারণ তিনি সৈন্যদেরকে নিয়ে আসছেন যে সৈন্যদের বেতন ভাতা দিতে তার কোষাগারে বৃহৎ অংশ খরচ হয়েছে। এর পরবর্তীতে ফিরোজ শাহ তুঘলক এসে কি করেন? ফিরোজ শাহ তুঘলক এসে নিয়মিত সামরিক বাহিনী তৈরি করেন, ঠিক আছে। তুঘলক বংশের একদম নিয়মিত সামরিক বাহিনী তৈরি করেন এবং তার সময়কালে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে কৃতদাসের বৃদ্ধি, ঠিক আছে। তার সময়কালে প্রচুর পরিমাণে কৃতদাস কেনাবেচা করা হইতো এবং অনেক ঐতিহাসিকের মতে প্রায় আপনার 1.5 লক্ষাধিক কৃতদাস তখন ভারতবর্ষে ছিল, মানে ভারতে ছিল আর কি। সো এই কৃতদাস প্রথার কেনাবেচা ফিরোজ শাহ তুঘলকের সময় অনেক বেশি হয়, কিন্তু কৃতদাসদের প্রতি তিনি সবসময় সদয় ছিলেন। তার যেই আপনার রাজপ্রাসাদ, সে রাজপ্রাসাদে প্রচুর পরিমাণে কি ছিল? কৃতদাস ছিল, ঠিক আছে। আসেন ফিরোজ শাহ তুঘলক পরবর্তী সময়ে আসলে যে কয়জন শাসকই ছিলেন, নাসিরউদ্দিন নুসরাত থেকে শুরু করে আরও অনেকগুলা, পরবর্তীতে আরও একজন গিয়াসউদ্দিন ছিলেন, ঠিক আছে। এই ধরনের আরও 7-8 জন শাসক, 7-8 জন 5-6 জন শাসক শাসন করছেন। এই 5-6 জন শাসক শাসন করলেও আসলে শাসন ব্যবস্থায় স্থায়ী খুব বেশি দিন হয় নাই, ঠিক আছে। তার মৃত্যুর 25 বছরের মধ্যে সালতানাত নিষ্প্রভভাবে কৃতদাসদের দৌরত্বের কারণে এই বংশের কি হয়? পতন হয়ে যায়, ঠিক আছে। এখন সেটি হচ্ছে তৈমুর লং ভারতবর্ষ তখন আক্রমণ করছেন, ঠিক আছে, ফিরোজ শাহ তুঘলকের পরবর্তীতে।
তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করার পরে যেটি হয় সেটি হচ্ছে ফিরোজ শাহ তুগলকের ওই সময়কালে তৈমুর লংয়ের একজন প্রতিনিধি ছিলেন, যেটি হচ্ছে পাঞ্জাবের ওই অঞ্চল তিনি শাসন করতেন। ঠিক আছে, কারণ তৈমুর লং পুরো ভারতবর্ষ আক্রমণ করেননি, তিনি আসলে পাঞ্জাব পর্যন্ত করেই তিনি আবার ফেরত চলে যান, ঠিক আছে, তার রাজ্যে। ঠিক আছে, এখন তাবরিজ তখন আর কি তার ওই যে তুর্কি চাগতাই তুর্কির যে শাসন, সেই শাসনে তিনি ফেরত চলে যান। এখন এই যখন তৈমুর লং যখন আক্রমণ করেন, তার একজন যে ব্যক্তি যাকে তিনি হচ্ছে ওই অঞ্চলের শাসক হিসাবে নিয়োগ প্রদান করে গিয়েছিলেন, পরবর্তীতে তিনি আসলে নতুন একটা বংশ প্রতিষ্ঠা করেন এবং এই অঞ্চলের শাসককে মানে তুগলকের শেষ শাসক যে, তাকে পরাজিত করে তিনি শাসন ক্ষমতা গ্রহণ করেন। আচ্ছা আসেন, মুহাম্মদ বিন তুগলকের আসল নাম কি? দেখেন, মুহাম্মদ বিন তুগলকের আসল নাম হচ্ছে জোনা খান। গাজী মালিক কার আসল নাম? ঠিক আছে, গাজী মালিক হচ্ছে গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম। আচ্ছা, ফিরোজ শাহ তুগলক কত খ্রিস্টাব্দে বাংলার স্বাধীনতা ঘোষণাকারী ইলিয়াস শাহ, ঠিক আছে, শামসুদ্দিন ইলিয়াস শাহ এর অভিযান প্রেরণ করেন? আচ্ছা, এই অভিযান প্রেরণ মূলত হচ্ছে 53 থেকে 54 সাল পর্যন্ত একটা অভিযান পরিচালনা হয় এবং 58 সালে আর একটা অভিযান পরিচালনা হয়। তাহলে মেন যেটা প্রথম অভিযান যেটা 53-54 সেটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে যেটি সেটি হচ্ছে সৈয়দ বংশ। আচ্ছা আসেন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা আসলে কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা এই যে বলছিলাম যে তুঘলক বংশ যখন স্থবির হয়ে পড়ে তখন আপনার তৈমুর লংয়ের একজন কি ছিল, প্রতিনিধি ছিল, যিনি পাঞ্জাব অঞ্চল শাসন করতেন। ঠিক আছে, এই প্রতিনিধির নাম হচ্ছে খিজির খান। ঠিক আছে, খিজির খান কি করছেন? খিজির খান আপনার এখানে নতুন শাসন প্রতিষ্ঠা করেন। আচ্ছা, খিজির খান যে নতুন শাসন প্রতিষ্ঠা করেন তার শাসন ব্যবস্থা আসলে কতদিন টিকে ছিল? খুব বেশি দিন না, অল্প কিছুদিন তাদের শাসন ব্যবস্থা টিকে ছিল, 30 বছরের কাছাকাছি সময় পর্যন্ত, মানে প্রায় 40 বছরের কাছাকাছি সময় পর্যন্ত। ঠিক আছে, পুরোপুরি 40 বছরও না। এখন 36 বছরের শাসন ব্যবস্থা ছিল এই বংশের। এই 36 বছরের শাসন ব্যবস্থায় মাত্র 4 জন শাসক ছিলেন। কয়জন? 4 জন শাসক ছিলেন। আচ্ছা, সৈয়দ বংশ আপনার তাদের শাসন ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিমার্জন এই জিনিসটা খুবই কম। ঠিক আছে, শাসন ব্যবস্থায় যেমন আমরা মোহাম্মদ বিন তুগলক বা ফিরোজ শাহ তুগলকের সময় যে বিশাল পরিবর্তন দেখছি, আলাউদ্দিন খলজির সময় যে বিশাল পরিবর্তন দেখছি, এই পরিবর্তনটা খুব একটা ছিল না। বাট তারা একটা যেহেতু স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করছেন, স্বাধীন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছেন, সেই জন্য ইতিহাসে গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, সেটা হচ্ছে আমির দৌলত খান লোদিকে দিল্লি সিংহাসনে বসান। দৌলত খান লোদি এই ব্যক্তিটা খুবই আলাদা একজন ব্যক্তি। কারণ কি? কারণ হচ্ছে যখন তুঘলকরা একদম অকর্মণ্য হয়ে পড়ে তখন আমিরগণ দৌলত খান লোদিকে হচ্ছে এই অঞ্চলে এনে প্রতিষ্ঠা করেন। দৌলত খান লোদি 2 বছর শাসন ব্যবস্থা পরিচালনা করছিলেন। 2 বছর পরিচালনা করার পরে খিজির খান তাকে কি করেন? পরাজিত করে নতুন রাজবংশ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এই নতুন রাজবংশ প্রতিষ্ঠার মাধ্যমে কি হয়? সৈয়দ বংশের প্রতিষ্ঠা হয় এবং খিজির খান একজন উদার ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন। ঠিক আছে, খিজির খান আসলে খুব বেশি যুদ্ধ তাকে করতে হয় নাই, শুধুমাত্র হচ্ছে দোয়াব অঞ্চলের যে অঞ্চল, সেই অঞ্চলটা তিনি নতুন করে তার অধীনে নেন। একই সাথে হচ্ছে বদায়ন, ঠিক আছে, গোয়ালিয়র, এই অঞ্চলগুলা তিনি তার শাসন ব্যবস্থার জন্য শক্তিশালী করেছিলেন। আচ্ছা, পতন। ঠিক আছে, তার পরবর্তীতে মোবারক শাহ ছিলেন এবং শেষ শাসক যিনি হচ্ছেন আলাউদ্দিন আলম শাহ। তো মোবারক শাহের ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে তারিখে মোবারক শাহী সেটি তিনি রচনা করছিলেন। আবার ফিরোজ শাহ যিনি আমরা পড়েছিলাম, ফিরোজ শাহের একটা বই আছে, সেটি হচ্ছে তারিখে ফিরোজ শাহী। ঠিক আছে, এই বইগুলার একটু গুরুত্বপূর্ণ, আপনারা এই বইগুলার নামগুলো মনে রাখবেন। ফিরোজ শাহ তারিখে ফিরোজ শাহী রচনা করেন, মোবারক শাহ তারিখে মোবারক শাহী রচনা করেন, যার মাধ্যমে আমরা সৈয়দ বংশের ইতিহাসগুলো জানতে পারি। ঠিক আছে, আচ্ছা, আলাউদ্দিন আলম শাহ স্বেচ্ছায় সিংহাসন ত্যাগের মধ্য দিয়ে এই বংশের পতন ঘটে। ঠিক আছে, এখন
বাহলুল লোদির পক্ষে তিনি সুলতান সিংহাসন ত্যাগ করেন। তাইলে এই বংশের পতন কিভাবে ঘটে? বংশের যেহেতু স্থায়িত্ব, আমরা বলতেছি কৃতিত্ব খুব বেশি নাই, তাইলে তারা পরবর্তীতে বাহলুল লোদি, যিনি সেই বাহলুল লোদি যখন এই শাসন ক্ষমতা দখল করবেন এরকম অবস্থা হয়, তখন আপনার এই সৈয়দ বংশের শেষ শাসক আলাউদ্দিন আলম শাহ তিনি কি করেন? তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। তার মানে এর মাধ্যমে এই বংশের পতন হয়। আচ্ছা, সৈয়দ বংশের প্রতিষ্ঠাকে, সৈয়দ বংশের প্রতিষ্ঠা হচ্ছে খিজির খান। এবার আসেন লোদি বংশ। সর্বশেষ দিল্লি সালতানাতের বংশ হচ্ছে লোদি বংশ। তাইলে আমরা একটা জিনিস আগে থেকে পাইলাম যে বাহলুল খান লোদির কাছে শাসন ক্ষমতা ছেড়ে দেওয়া হয়। দেখেন, দৌলত খান লোদি কিন্তু সম্পূর্ণ আলাদা একজন মানুষ, ঠিক আছে? তার সাথে এই লোদি বংশের সম্পর্ক নাই। লোদি বংশের প্রতিষ্ঠাকে, লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বাহলুল খান লোদি, ঠিক আছে? প্রতিষ্ঠাকে বাহলুল খান লোদি। আচ্ছা, তাহলে কত থেকে কত? 1451 থেকে 1526 পর্যন্ত এই বংশ শাসন করেন, ঠিক আছে? আচ্ছা, এই বংশের টোটাল শাসক ছিলেন কয়জন? মাত্র 3 জন শাসক ছিলেন। কয়জন শাসক? 3 জন শাসক, ঠিক আছে? লোদিরা কোথাকার অধিবাসী ছিল? আফগানিস্তানের অধিবাসী। তাদেরকে কি বলা হইতো? পাঠান বলা হইতো, ঠিক আছে? আসেন, সেটা হচ্ছে বাহলুল খান লোদি, ঠিক আছে? তিনি মূলত ছিলেন হচ্ছে, আচ্ছা, বাহলুল খান লোদি মূলত হচ্ছে একজন ব্যক্তি, তার প্রপিতা যিনি বাহলুল খান লোদির, আলম খান লোদি, তিনি আসলে এই অঞ্চলে আসেন। আসার পরে তিনি ওই মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলকের সময়ে তারা আসলে ক্ষমতার কাছাকাছি নিকটবর্তী যান এবং মানে হচ্ছে বিভিন্ন উচ্চপদস্থ আমির হিসাবে তিনি নিয়োগ পান। পরবর্তীতে যখন আপনার সৈয়দ বংশ চলে, সৈয়দ বংশ হচ্ছে নবী বংশ, সেই জন্য ওই বংশকে সৈয়দ বংশ ধরা হয়। নবীর বংশধর ছিল ওই বংশের শাসকগণ। এটি একটু ছোট্ট ইনফরমেশন মনে রাখবেন। এখন পরবর্তীতে এরা নিজেরা তাদের যোগ্যতার বিবেচনায় তারা উচ্চ পদে নিজেদেরকে অধিষ্ঠিত করেন। এখন বাহলুল খান লোদি যখন হচ্ছে ক্ষমতা পান, ক্ষমতা পাওয়ার পরে তিনি হচ্ছে সৈয়দ বংশের প্রধানমন্ত্রী হামিদ খানকে কারাগারে বন্দী করেন। কারণ কি? হামিদ খান ছিল তার ক্ষমতার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল, তাই তিনি হামিদ খানকে কারাগারে বন্দী করছেন। বন্দী করার পরে তিনি বেশ কিছু রাজ্য জয় করেন, ঠিক আছে? রাজ্য জয় করেন বলতে পার্শ্ববর্তী যে সকল রাজ্য ছিল সেগুলাই খুব গুরুত্বপূর্ণ না বাহলুল খান লোদির রাজ্য জয়। এবং বাহলুল খান লোদি সুযোগ্য শাসক ছিলেন বা তার শাসকের শান্তি শৃঙ্খলা বজায় রেখেছিলেন। এই লোদি বংশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা পড়ব হচ্ছে শেষ শাসককেই, যেটি হচ্ছে সিকান্দার শাহ লোদি। একটু গুরুত্বপূর্ণ সেটি কেন? কারণ হচ্ছে সিকান্দার শাহ লোদি দোয়াব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য রাজধানী দিল্লি থেকে আগ্রায় নিয়ে গেছেন। আর হচ্ছে তিনি প্রথম আফগানদের দমন করে রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করেন, প্লাস হচ্ছে আপনার জৌনপুরের বিদ্রোহ দমন করেন। এই 3টা ঘটনার জন্য হচ্ছে আপনার সিকান্দার শাহ লোদি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাইলে বাহলুল লোদি খুব একটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে সিকান্দার লোদি আর সর্বশেষ শাসক ইব্রাহিম লোদি, ঠিক আছে? এই 2 জন হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন দেখেন, সিকান্দার লোদি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ শাসক, ঠিক আছে? তাইলে দেখেন, ক্ষমতা লাভের পরে প্রথমে বারবক খাঁকে, ঠিক আছে, তিনি পরাজিত করেন, ঠিক আছে? এছাড়াও জৌনপুরের বিদ্রোহ তিনি দমন করেন। বারবক খাঁ পরবর্তীতে বাংলা অঞ্চলে এসেছিলেন, ঠিক আছে? তাহলে বাংলা শাসনের সময় আমরা বারবক খাঁর নামটা পড়ব, ঠিক আছে? আচ্ছা, এরপরে সেটি হচ্ছে দোয়াব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা। দোয়াব কার সাথে রিলেটেড? আপনারা যখন ইতিহাস পড়বেন একটু চেষ্টা করবেন সেটি হচ্ছে আপনাদের পূর্ববর্তী কোনো পড়ার সাথে যদি নতুন কোনো পড়ার মিল খুঁজে পান বা কোনো শব্দের মিল খুঁজে পান, সেই কানেকশনটা বিল করতে, তাইলে আপনার ইতিহাসের ক্রমধারা আপনাদের সহজে মনে থাকবে এবং আপনারা ওই ঘটনাবলীগুলা খুব সহজে মনে রাখতে পারবেন। দেখেন, আপনার দোয়াব অঞ্চল পড়ছি, তাহলে দোয়াব আমরা কই পড়ছি? দোয়াব পড়ছি হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়ে, ঠিক আছে? কর বৃদ্ধি করা হয়েছে এই অঞ্চলে, ঠিক আছে? তাহলে দোয়াব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কি করছেন? দিল্লি থেকে আগ্রায় রাজধানী স্থানান্তর করেছিলেন এবং সর্বশেষ সেটা হচ্ছে আমির এবং আফগানদের দমন করেন। আফগানদেরকে কেন তার দমন করতে হয়েছিল সেটি খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে আফগানরা জায়গির ছিল। কি ছিল? জায়গির। এখন জায়গিরদের আসলে ভূমিকা বা হচ্ছে পদক্ষেপ কতটুকু? যখন জায়গির হয় তখন তার কাছে বড় বড় জমি থাকে। এই জমির রক্ষণাবেক্ষণের সময়ও অনেক সময় তারা হচ্ছে সৈন্য কি করে? সংগ্রহ করে। এইটার বৃহৎ উদাহরণ আমরা কই দেখতে পাবো?
আমরা যখন হচ্ছে মুঘল পড়ব, মুঘলের সময় আমরা দেখব যে হচ্ছে এই বাংলা অঞ্চলের মুঘলের মানে স্বাধীন করতে অনেক কষ্ট হয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে কিছু স্বাধীন জমিদার ছিল, জায়গিররাই পরবর্তীতে আসলে নিজেরা জমিদার হয়, কারণ বড় জমির মালিকরাই তো জমিদার, তাই না? সো জায়গির ব্যবস্থা হচ্ছে এমন যে বড় বড় মানে বৃহৎ অঞ্চলের জমির মালিক থাকতো এই জায়গিররা। এখন এই সমস্যার জন্য তিনি আসলে কি করছেন, এই জায়গিরদের, আমিরদের এবং হচ্ছে আফগানদের দমন করছেন, কারণ আফগানরা মূলত বেশিরভাগই কি ছিল, জায়গির প্রথার মালিক ছিল। আচ্ছা, ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি আসলে শেষ শাসক এবং তিনি শাসক হিসাবে খুব শক্তিশালী ছিলেন না, আবার একবারেই যে দুর্বল ছিলেন ব্যাপারটা এমন না, কিন্তু আসলে তার ভাগ্য খারাপ, কারণ তার সাথে বাবরের যুদ্ধ করতে, মানে বাবরের সাথে তার যুদ্ধ করতে হয়েছে, সেই জন্য তার ভাগ্যটা আসলে খারাপ। আসেন দেখেন, ইব্রাহিম লোদি সিংহাসন গ্রহণের পরে প্রথমে আফগান ও তার ভ্রাতার বিরোধিতার সম্মুখীন হন। ঠিক আছে, তিনি মেবারের রানা সংগ্রামের বিরুদ্ধে অভিযান করে পরাজিত হন। ঠিক আছে, মেবারের রানা সংগ্রাম খুবই গুরুত্বপূর্ণ একটা নাম। ঠিক আছে, এই ইনফরমেশনটুকু মনে রাখবেন আপনারা। এবং সেটি তিনি কঠোর নীতি অবলম্বন করলে দৌলত খান লোদি বাবরকে ভারত আক্রমণের জন্য কি করেন, আমন্ত্রণ জানান। তিনি শাসক হিসেবে কি নীতি গ্রহণ করছিলেন, কঠোর নীতি। সেই জন্য তাকে পরাজিত করার জন্য দৌলত খান লোদি বাবরকে ভারতে কি জানান, অভিযানের জন্য আহ্বান জানান। এবং এই আহ্বানের মাধ্যমে কত সাল যুদ্ধ, আপনার 1527 সালে। ঠিক আছে, যেই পানিপথের প্রথম যুদ্ধ, সেই পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে কি হয়, এই লোদি বংশের পতন ঘটে। আচ্ছা, 1526 সালে, সরি 27 বলে ফেলছি। তাইলে দৌলত খান লোদির আমন্ত্রণে বাবর প্রথমবার ভারতবর্ষ অভিযান পরিচালনা করে লাহোর দখল করেন। লাহোর কত সালে দখল করছেন? এটা হচ্ছে 1524 সালে তিনি আসলে লাহোর দখল করছেন। এবং দ্বিতীয়বার 1526 খ্রিস্টাব্দে ভারতবর্ষ অভিযান করেন, ইব্রাহিম লোদিকে পরাজিত ও নিহত করেন। ঠিক আছে, এবং এর মাধ্যমে দিল্লি সালতানাতের পতন ঘটে। আচ্ছা, একটা সহজ জিনিস আসতে পারে, সেটি হচ্ছে দিল্লি সালতানাতের পতনের পুরো কারণটা কি। ঠিক আছে, দেখেন আমরা কেন দিল্লি সালতানাতের পতন বলতেছি, সেই কথাটা বোঝাটা গুরুত্বপূর্ণ। তার মানে মুঘলরা যখন আসে, মুঘলরা তো আবার দিল্লিতেই তাদের রাজস্ব শুরু করে, কিন্তু সালতানাতের পতন কেন ঘটে? কারণ সালতানাত মানে কি? সালতানাত মানে হচ্ছে কোনো ইসলামিক খেলাফতের অধীনে কোনো একটা শাসন ব্যবস্থা পরিচালনা করা, সেটিকে বলে হচ্ছে সালতানাত। ঠিক আছে, এখন মুঘলরা নিজেরা কোনো সালতানাতের অধীনে নিজেদেরকে রাখতে চায় না, বা নিজেরা সালতানাত হিসাবে পরিচালনা করতে চায় না, কিন্তু এই 5টা রাজবংশের মূল মন্ত্র ছিল হচ্ছে এরা সালতানাত। ঠিক আছে, তার মানে তখনকার যে খেলাফত ব্যবস্থা, সেই খেলাফত ব্যবস্থাকে তারা স্বীকার করে নিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করত, এবং প্রত্যেককেই শাসকই নিজেদেরকে খলিফার প্রতিনিধি হিসাবে এখানে শাসন কার্য পরিচালনা করত, যেটি মুঘলরা করেনি। সেই জন্যই আমরা মুঘলদের মাধ্যমে দিল্লি সালতানাতের পতন বলছি, যে এরপরে আর সালতানাত কি হয় নাই, পরিচালিত হয় নাই, নতুন একটা মুসলিম শাসন পরিচালিত হয়েছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। 2 নম্বর যেটি, সেটি হচ্ছে সৈয়দ বংশ এবং লোদি বংশ দুইটাই তুলনামূলকভাবে দুর্বল বংশ ছিল, যারা পরবর্তীতে ওই শামসুদ্দিন ইলতুৎমিশ কিংবা হচ্ছে আপনার আলাউদ্দিন খলজি কিংবা হচ্ছে মোহাম্মদ বিন তুঘলকের যেই শাসন বা হচ্ছে যেই আপনার দৌরত্ব, সেই দৌরত্ব আর আসলে প্রকাশ করতে পারেন নাই, সেই জন্য আস্তে আস্তে ভেঙে পড়ে। পরবর্তীতে সেটি হচ্ছে টোটাল শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থার ক্ষেত্রে রাজাদের কঠোর নীতি, এই কঠোর নীতিগুলো আসলে জনগণ থেকে দিল্লি সালতানাতের শাসকদেরকে তুলনামূলকভাবে বিচ্ছিন্ন করতে শুরু করে। এই বিচ্ছিন্নতা আসলে জনগণের সাপোর্ট না থাকলে আপনি আসলে একটা রাজ্য দীর্ঘদিন কি করতে পারবেন না, পরিচালনা করতে পারবেন না। সেটা একটা গুরুত্বপূর্ণ দিক, যে সালতানাতের প্রতি মানুষের যেই ডিসকানেকশন, সেটি অনেক বৃদ্ধি পেয়েছিল। সেই জন্য দিল্লি সালতানাতের কি হয়, পতন ঘটে। ঠিক আছে, পতনের অভ্যন্তরীণ কারণ দেখেন, কেন্দ্রীয় শিথিলতা, সামন্ত প্রথা মানে হচ্ছে এই জায়গির প্রথা, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ ছিল। হিন্দু দেশে মুসলমান সাধকের সুবিধা ভোগ করলেও হিন্দুরা সবসময় কি করেছিল, অধিকাংশ সময় বিরোধিতা করত। যার বড় উদাহরণগুলো হচ্ছে আপনার ওই দিল্লির আশেপাশে যেই আপনার
আমরা যেটাকে বলি হচ্ছে রাজপুত শাসন, এই রাজপুত শাসনগুলো সবসময় বিদ্রোহ করেছে। তার মানে প্রত্যেকটা রাজাকেই এই হিন্দু রাজপুত শাসকদের বিদ্রোহ দমন করতে বৃহৎ একটা সময় পার করতে হয়েছে। তার মানে সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তারপরে অযোগ্য শাসকদের কুশাসন একটি বড় কারণ, যেটা আমরা আপনাকে একটু আগে বলছিলাম যে পরবর্তীতে যোগ্য শাসক এই অঞ্চলে কি হয় নাই, গড়ে ওঠে নাই, সেই জন্য এই রাজ্যের পতন ঘটে। আচ্ছা, বৈদেশিক কিছু কারণ ছিল, তার বড় দুটি কারণ হচ্ছে মঙ্গলদের আক্রমণ, তৈমুরলংয়ের আক্রমণ, ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বলতা প্রভাব খাটে। দেখেন, সবাই যারাই আক্রমণ করছে তারা মোটামুটি সবাই কিন্তু হচ্ছে পশ্চিম ভারত দখল করে গেছে। ভারতবর্ষ যেহেতু বলতেছি, তার মানে ভারতবর্ষের পশ্চিম ভারত সবসময় একটা ভঙ্গুর রাজনৈতিক অবস্থার মাঝখানে ছিল। এটার মাধ্যমে আসলে কি দেখা যায়? এটার মাধ্যমে যেটি দেখা যায় সেটা হচ্ছে পশ্চিম ভারত যখন ভঙ্গুর, তাইলে পশ্চিম ভারতের ওই ব্রেক থ্রুটা, অবস্থাটা ভাঙতে পারলেই যে কেউ এই দিকের রাজ্য জয় করা তার জন্য মোটামুটি সহজ হবে, ঠিক আছে। তাইলে সেই জিনিসটা আসলে পরবর্তীতে বাবর করেন, যে পশ্চিম রাজ্য আসলে দখল করে পরবর্তীতে তিনি অগ্রসর হয়ে এই অঞ্চলটা দখল করে নিয়েছিলেন, ঠিক আছে। এবং বাহ্যিক যে আক্রমণ, যেমন হচ্ছে তৈমুরলংদের আক্রমণ, মঙ্গলদের আক্রমণ, এই আক্রমণের জন্য বড় বৃহৎ রাজস্ব, অর্থনৈতিক শক্তি তাদেরকে ক্ষয় করতে হয়েছে প্রতিনিয়ত। তাদের অর্থনৈতিক, জনগণের উন্নতির থেকেও তাদের সামরিক ক্ষেত্রে অর্থনৈতিক খরচটা অনেক বেশি ছিল, সেটি একটি গুরুত্বপূর্ণ কারণ। আচ্ছা, তাইলে আমরা বহুনির্বাচনীতে আসি। লোদি বংশের সর্বশেষ শাসক কে ছিলেন? সর্বশেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। আচ্ছা, দিল্লি সালতানাতের পতনের প্রধান কারণ সেটি হচ্ছে আপনার বাবরের ভারত আক্রমণ, সেটি। আচ্ছা, তৈমুরীয়দের ভারত আক্রমণ সেটি হচ্ছে ছোট্ট অংশ, ঠিক আছে। তৈমুরলং একটি পাহারানো, পরে উচ্চাভিলাষী ছিলেন। আমরা ছোট্ট করে একটু তৈমুরলংয়ের আক্রমণটা একটু দেখব। সেটি কেন? কারণ তৈমুর ছিলেন মূলত হচ্ছে চাগতাই তুর্কি। কি তুর্কি? চাগতাই তুর্কি, ঠিক আছে। আচ্ছা, তার সেটি হচ্ছে তার যে সাম্রাজ্য অনেক বৃহৎ ছিল, ঠিক আছে। ভারতীয় উপমহাদেশ থেকে তিনি রাশিয়ার অঞ্চল, মধ্য এশিয়া, এরপরে পারস্য, এই পুরো অঞ্চল তিনি আসলে দখল করছিলেন। তাও তার উচ্চাভিলাষ ছিল যে তিনি কি করেন, ভারতবর্ষ জয় করবেন। এবং তিনি বারবার কি করছেন, ভারতবর্ষ আক্রমণ করছেন, যেটি আমরা পড়েছি যে 20 বার থেকে 29 বার তিনি ভারতবর্ষ আক্রমণ করছেন, কিন্তু সফল হননি। কিন্তু তারপরেও এই আক্রমণ দিল্লি সালতানাতের পতনের জন্য একটা বড় ভূমিকা পালন করছে। আচ্ছা, শেষে আসি আমরা সৃজনশীল প্রশ্নে। এই অধ্যায় থেকে, পুরো দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আসলে জিনিসটা যদি পড়ি, আব্বাসীয় খলিফা আল মুতাসিমের দেহরক্ষী বাহিনীর সদস্য থেকে সুলতান তুঘরিল বেগ 1037 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সেলজুক বংশ। কৃতদাস থেকে যোগ্যতা বলে তিনি বাগদাদ কেন্দ্রিক একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন। এছাড়াও বলখ, তাবারিস্তান, খাওয়ারিজম, হামদান, আলরা, ইস্পাহান বিজয় করেন। তিনি আব্বাসীয় খলিফার কাছ থেকে দাস মুক্তির স্বীকৃতিস্বরূপ সুলতান আল মুআজ্জম উপাধিতে ভূষিত হন। প্রাথমিক সমস্যাবলী মোকাবিলার পাশাপাশি কেন্দ্রীয় প্রাদেশিক শাসন সুদৃঢ়করণ, শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করে তিনি তার শাসক যাচিত চরিত্রকে শানিত করেন। এটি হচ্ছে উদ্দীপক। আপনারা দেখবেন এই উদ্দীপকের সাথে একজন শাসকের খুবই সুন্দর একটি মিল রয়েছে। তাইলে আমরা আপনারা একটা শাসকের সাথে খুব সুন্দরভাবে একটা মিল পাচ্ছেন, ঠিক আছে। দেখেন, সেটি হচ্ছে শাসন প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। তিনি কি পান? খলিফার কাছ থেকে স্বীকৃতি পান, ঠিক আছে। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় প্রাদেশিক শাসন সুদৃঢ় করেন। এবার আসেন, সেটি হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ কোন গোত্রে জন্মগ্রহণ করেন? ঠিক আছে, শামসুদ্দিন ইলতুৎমিশ মূলত হচ্ছে ইলবাড়ি গোত্রে জন্মগ্রহণ করেন। কোন গোত্রে? ইলবাড়ি গোত্রে জন্মগ্রহণ করেন। এটি মূলত একটা তুর্কি গোত্র ছিল। আচ্ছা, 40 চক্র বলতে কি বোঝায়? আপনারা বন্দেগান, চেহেলগান, যেটি আপনাদেরকে বলেছি 40 চক্র, সেটি হচ্ছে যে 40 জন কৃতদাসের সমন্বয়ে গঠিত একটা উমারা বা মন্ত্রিসভা, যে মন্ত্রিসভা শাসকদেরকে কি করত?
সহযোগিতা করতো। প্রতিষ্ঠা করেন কে? শামসুদ্দিন ইলতুৎমিশ। এটা খর্ব করেন কে বা ধ্বংস করেন কে? সেটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে, গিয়াসউদ্দিন বলবন নিজেও কি ছিল? এই 40 চক্রের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিল। আচ্ছা, উদ্দীপকে পঠিত তোমার দিল্লি সালতানাতে কোন শাসকের প্রতিচ্ছবি? দেখেন, এই শাসকের প্রতিচ্ছবি এটা মূলত হচ্ছে আপনার আমরা ইলতুৎমিশের সাথে তুলনা করব। কেন ইলতুৎমিশের সাথে তুলনা করব সেটিকে বলি। দেখেন, যদিও এখানে প্রাথমিক অবস্থায় বলা হচ্ছে যে আল মুতাসিমের দেহরক্ষী বাহিনীর সদস্য থেকে প্রতিষ্ঠা করেন সেলজুক, ঠিক আছে, তার মানে নতুন একটা বংশের প্রতিষ্ঠার কথা এখানে বলা হচ্ছে। তবে এই বংশের প্রতিষ্ঠার সবচেয়ে প্রকৃত প্রতিষ্ঠাতা যেটি, পরবর্তীতে যদি আমরা দেখি যে তিনি দাস মুক্তি পেয়ে একটা উপাধি পান খলিফার কাছ থেকে, ঠিক আছে, এবং কেন্দ্রীয় প্রাদেশিক শাসন সুদৃঢ় করেন। দেখেন, সুদৃঢ়করণ, শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা, ঠিক আছে, এই দুটি জিনিস মানে নিচের দুটি জিনিস আমাদেরকে ডিফাইন করে যে এটি কে না, এটি কুতুবউদ্দিন আইবেক না। কারণ কি? কুতুবউদ্দিন আইবেক কেন্দ্রীয় প্রাদেশিক শাসন কি করতে পারেন নাই? সুদৃঢ়করণ করতে পারেন নাই, ঠিক আছে। তাইলে এই সুদৃঢ়করণকে ইকতা এবং মুক্তা যেটি, ঠিক আছে, ইকিতা এবং মুকিতা, ঠিক আছে, এই দুটির মাধ্যমে তিনি প্রাদেশিক শাসন সুদৃঢ় করেছিলেন কে? শামসুদ্দিন ইলতুৎমিশ। তাহলে সেই ঘটনার জন্য শামসুদ্দিন ইলতুৎমিশের সাথে আমরা এই তুলনা করবে, সেটি হচ্ছে এই প্রাদেশিক শাসন সুদৃঢ়করণ, কেন্দ্রীয় শাসন, যেটি আমরা আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন ভাগগুলা তিনি তৈরি করছেন, ঠিক আছে। এরপরে তিনি হচ্ছে শাসন ব্যবস্থার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছেন সেটি হচ্ছে আপনারা উল্লেখ করবেন এটিতে। আচ্ছা, পরে যেটি, কাজী পরিবারের গৃহভৃত্য মারুফ অত্যন্ত মেধাবী সাহসী ছিলেন। কাজী সাহেবের মৃত্যুর পর তার সন্তানরা মারুফকে জৈনক দাস ব্যবসায়ীর নিকট বিক্রি করেন। পশ্চিমাঞ্চলে অধিপতি দাস ব্যবসায়ীর নিকট হতে মারুফকে ক্রয় করে তার মেধা ও সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে সেনাপতি নিযুক্ত করেন। ইতোমধ্যে মারুফ পার্শ্ববর্তী পূর্বাঞ্চল রাজ্য জয় করেন। আকস্মিকভাবে পশ্চিমাঞ্চল অধিপতির মৃত্যু হইলে পরবর্তী শাসক মারুফকে দাসমুক্ত করে এবং বিজিত পূর্বাঞ্চলে স্বাধীন শাসক হিসেবে স্বীকৃতি দেন। সামান্য অবস্থা থেকে নিজ দক্ষতা, মেধা, বুদ্ধিমত্তায় গৃহভৃত্য মারুফ পূর্বাঞ্চলে স্বাধীন শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। আচ্ছা, আইবেক শব্দের অর্থ কি? আইবেক শব্দের অর্থ আপনাদেরকে কি বলেছিলাম যে চাঁদের অধিপতি বা চাঁদের মালিক, ঠিক আছে। তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব বর্ণনা করো। তাইলে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে? 92 সালে, 1100। কার বিরুদ্ধে? পৃথ্বীরাজ আর হচ্ছে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে। এটার গুরুত্ব কেন? কারণ হচ্ছে এটার মাধ্যমে কি হয়েছে, এই অঞ্চলে স্বাধীন একটা মুসলিম শাসন ব্যবস্থা ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে। এখন আসেন, দেখেন, উদ্দীপকে মারুফের প্রাথমিক জীবন দিল্লির কোন সুলতানের সাথে সাদৃশ্যপূর্ণ? সেটা পুরোপুরি হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের সাথে সাদৃশ্যপূর্ণ। কেন? কারণ হচ্ছে পরবর্তী শাসক তাকে মুক্তি দেয়, তাকে কৃতদাস থেকে মুক্তি করে। একই সাথে এই যে তিনি পূর্বাঞ্চল সেটি হচ্ছে পশ্চিমাঞ্চল কোনটি? পশ্চিমাঞ্চল হচ্ছে ঘুরির অঞ্চল, ঘুর রাজ্য। পূর্বাঞ্চল কোনটি? দিল্লি। তাইলে এটার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তাইলে সেটির সাথে আমরা তুলনা করব। আর কৃতিত্ব পরিচালনা করো, এই কৃতিত্বর এখানে আমরা একই সাথে ওই কুওয়াতুল ইসলাম মসজিদ আরাইদিনকা ঝোপড়া, তিনি লাখ বক্স ছিলেন, দানশীল ছিলেন। একই সাথে হচ্ছে কুতুব মিনার নির্মাণ, একই সাথে তার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা, এই জিনিসটাকেও আমরা হচ্ছে কি করব, ইনক্লুড করে এই প্রশ্নটির উত্তর করব। আচ্ছা, তো এর মাধ্যমে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটি সমাপ্ত করছি। আশা করি এর পাশাপাশি তোমরা বই পড়লে তোমাদের আরও অনেক বেশি সহায়তা হবে। তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।